নমস্কার বন্ধুরা, ঝিমলির সাথে রহস্য গল্পে আজকে শুনবেন আশুতোষ মুখোপাধ্যায়ের আরও একজন উপন্যাসের চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে আমরা শুনেছি শর্মিলা তার বিয়ের 3 মাসের মধ্যেই হারায় তার বাবা প্রমথেশ বরকাকুতিকে। শর্মিলার বিয়ের 2 মাস পর তার সঙ্গে দেখা করে প্রমথেশ শর্মিলাকে তার বিয়ের জন্য রাখা সোনার গয়না দেন। প্রমথেশের শরীর ভেঙে পড়েছিল। তিনি বলেছিলেন যে উইলে তিনি বাকি 2 মেয়েকে সব দিয়েছিলেন, সেই উইল পরিবর্তন করে তিনি 3 মেয়ের মধ্যে সব সমান ভাগ করে দেবেন। শর্মিলা বাবাকে বলে যে তার বাবা সম্পূর্ণ সুস্থ হলে যেন এই কাজ করে, না হলে বাবার চিকিৎসার জন্য সে বাড়িতে গেলে দিদিরা বিষয়টাকে অন্যভাবে দেখবে। কিন্তু তার 15 দিনের মধ্যেই প্রমথেশ প্রয়াত হন। বাপের বাড়ির সঙ্গে শর্মিলার সব সম্পর্ক শেষ হয়। কিন্তু দুর্ভাগ্য এখানেই শর্মিলার পিছু ছাড়েনি। মোহন হাজারিকা তার দেশের বাড়ির সবকিছু বিক্রি করে ক্রেতাকে যেদিন সব বুঝিয়ে ফিরে আসছিল সেদিন ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তার বুকে ছিল একটি 8-9 মাসের শিশু, সম্পূর্ণ অক্ষত অবস্থায়। শর্মিলা শিশুটিকে নিজের করে নিয়ে জীবনের পথে হাঁটতে থাকে। শিশুটির যখন 7-8 বছর বয়স, তখন অকস্মাৎ ওই শিশুর বাবা বেঁচে আছে বলে শর্মিলার কাছে খবর আসে। কিন্তু খবরটি সত্য না মিথ্যা সে সম্পর্কে শর্মিলা নিশ্চিত কিছু জানতে পারে না। তারপর আসুন শুনি চতুর্থ পর্ব। আসামের তেজপুর থেকে 60 কিলোমিটার পথ ভালুকপং। বাবুল আর পার্বতীকে নিয়ে ট্রাকে এসেছে শর্মিলা। ডক্টর বিশ্বনাথ ভট্টাচার্য ওদের রিসিভ করার জন্য ভালুকপংয়ে উপস্থিত থাকবেন জানিয়েছিল। এটাই দক্ষিণের বর্ডার, এখান থেকে অরুণাচল শুরু। সিভিল আর মিলিটারি দুয়েরই বসতি এখানে, তবে মিলিটারির প্রাধান্য বেশি। ডক্টর ভট্টাচার্য জানালো এখানে সর্বত্রই তাই। মিলিটারি শুনলেই অদেখা অচেনা এক মানুষের নাম মনে আসে শর্মিলার। তাই সর্বত্র এখানে তাদের প্রাধান্য শুনলে ভিতরের থিতনো অস্বস্তিতে নাড়া পড়ে। জোর করে আবার মন থেকে সেটা ঝেড়ে ফেলতে হয়। ডক্টর ভট্টাচার্য একটা মাঝারি ট্রাক নিয়ে এসেছে। বাচ্চা নিয়ে প্রথমবারের আসা, সঙ্গে মালপত্র বেশি থাকবে জানা কথাই। এই শীতের রাজ্যে গ্রীষ্মকাল বলে কিছু নেই। কিছুদিনের জন্য একটু ঋতু বদলের আভাস মেলে এই পর্যন্ত। এছাড়া হয় বর্ষা নয় শীত। তাই ডক্টর ভট্টাচার্যের নির্দেশ মতো দরকারি সাজ সরঞ্জাম কম আসেনি সঙ্গে। হাসপাতালের ব্যবহারের জন্য একটা জিপ ডক্টর ভট্টাচার্যের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে। মিলিটারি বিভাগকে প্রয়োজনের কথা জানিয়ে ভদ্রলোক ট্রাকের ব্যবস্থা করেছে। সবেতে এখানে মিলিটারির সঙ্গে হাত মিলিয়ে কাজ শুনেও শর্মিলা খুশি হতে পারল না। ডক্টর ভট্টাচার্য হাসি হাসি মুখে জানালেন, এখানে আসার আগেই তোমার বেশ সুনাম হয়ে গেছে। যেখানে পুরুষ ডাক্তার পা ফেলতে চায় না, সেখানে স্বেচ্ছায় একজন মেয়ে ডাক্তার আসছে গ্রামের মানুষের সেবা করতে। এখানে কম কথা নয়। ভালো কথাও কানে ভালো লাগছে না কেন শর্মিলার? সে কি এখানে সুনাম পেতে এসেছে না কাজে ডুবতে এসেছে? আসল কথা, সুনামের সঙ্গে প্রচারের যোগ। এই প্রচারই সব থেকে অবাঞ্ছিত শর্মিলার। শর্মিলাকে এত চুপচাপ দেখেই হয়তো একটু উৎসাহ দেবার চেষ্টা ডক্টর ভট্টাচার্যের। এমন এক জায়গায় মন বসতে সকলেরই সময় লাগে জানে। ভালুকপংয়ে এসেই চুপ মেরে গেছে। দিরাঙের গাঁয়ের ক্যাম্পে গিয়ে উপস্থিত হলে হয়তো আরও দমে যাবে। তাই উৎসাহ দেবার সুরে বলল, ক্যাম্পে তো কখনো থাকোনি, কষ্ট কিছু হবে, সঙ্গীও তেমন পাবে না, কিন্তু অ্যাডভেঞ্চারের মন নিয়ে থাকলে খারাপ লাগে না। আর নিহাত যদি ভালো না লাগে তো বোমডিলার বড় হাসপাতালে চলে যাবে। ডাক্তারের চাহিদা তো সর্বত্র। বোমডিলা পুরোদস্তুর আধুনিক শহর, সেখানে কোনো অসুবিধেই হবে না। এবারে শর্মিলা শান্ত মুখে জবাব দিল, আমার কিছুতেই অসুবিধে হবে না। আমি গ্রামের মানুষদের সঙ্গে কাজ করার জন্যই এসেছি। আপনি যতটা পারেন আমাকে গ্রামের দিকেই ঠেলে দেবেন। ডক্টর ভট্টাচার্য সাদা অর্থেই নিল কথাগুলো। ওর ভিতরের অস্বস্তির আঁচ বোঝার কথা নয় তার।
গভীর সহানুভূতি দিয়ে এই মেয়ের পরিবর্তনের দিকটাই অনুভব করলো। খাওয়া দাওয়া সেরে ট্রাকে চেপে আবার রওনা। এবারে প্রায় 90 মাইল পাহাড়ি রাস্তা ভেঙে যেতে হবে বোমডিলা। 8,000 ফুট উঁচু পাহাড়ের ওপর শহর, সেখান থেকে দিরাং 25 মাইল, 1,002 ফুট নিচে নামতে হবে। আজকের মতো বোমডিলায় বিশ্রাম করে কাল সকালে দিরাঙে নেমে আসা যেতে পারে। শর্মিলা চুপচাপ শুনল শুধু। বেলা এখন সবে 11টা। এতটা পাহাড়ি পথ ভেঙে বাবুল কেমন থাকে বুঝে পরের চিন্তা। সম্ভব হলে শহরে রাত কাটানোর ইচ্ছে শর্মিলার একটুও নেই। বাবুলের মুখে কথার খই ফুটছে, সঙ্গে মা আছে, আন্টি আছে, আঙ্কেল আছে। এমন এক অদ্ভুত জায়গায় এসে তার খারাপ লাগবে কেন? তার জিজ্ঞাস্য, পাহাড়ের ওপর মানুষ থাকে কেন, তারা কি খায়, কি করে, জায়গার নাম ভালুকপং কেন, এখানে অনেক ভালুক থাকে কিনা। ডক্টর ভট্টাচার্য হাসি মুখেই তার জেরার জবাব দিয়ে চলেছে। ভালুকপং নাম হলেও ভালুকের থেকে এখানে বুনো হাতির উপদ্রব বেশি। দুদিকের জঙ্গল থেকে হঠাৎ হঠাৎ দল বেঁধে বুনো হাতি বের হয়ে সব ভেঙে চুরে একাকার করে দেয়। হাতি তাড়াতে তখন মিলিটারি ডাকতে হয়। আঙুল তুলে জায়গায় জায়গায় সাইনবোর্ড দেখালো, ইংরেজিতে লেখা আছে হাতি থেকে সাবধান। দুদিকে জঙ্গলে অসংখ্য বুনো কলা গাছ, তাতে বড় আর কালো রঙের কাঁদি কাঁদি কলা ফলে আছে। এই কলা গাছ আর কলার লোভেই হাতিরা যখন তখন হানা দেয়। কয়েক মাইল এগুনোর পর আর লোক বসতি নেই, দুদিকে শুধু পাহাড় আর জঙ্গল। ট্রাক চড়াই ভেঙে চলেছে, একবার নিচের দিকেও নামতে হয়। সামনে পিছনে মাঝে মাঝে মিলিটারি ট্রাক বা জিপ চোখে পড়ে, এছাড়া আর কোথাও জনমানব নেই। আকাশ পরিষ্কার, রাস্তা পরিষ্কার। শর্মিলা মুখ বুজে চারদিকে দেখতে দেখতে চলেছে। তার ভালো লাগছে। দুপাশের পাহাড়ের গায়ে অনেক ঝর্ণা চোখে পড়ছে। এখানকার লোকেরা নাকি ওগুলোকে ঝোড়া বলে। ডক্টর ভট্টাচার্য বলল, এখন দেখতে খুব ভালো লাগছে, কিন্তু বর্ষায় ওগুলোই কি বিপত্তি ঘটায় জানো না। ঝোড়াগুলোর গতিপথ হামেশাই বদলে যায়, রাস্তাঘাট আর গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। বর্ষায় আর শীতে এসব জায়গায় কেবল যুদ্ধ করে বাঁচা। পাহাড় থেকে ধস নামে, তুষার ঝড়, বরফের চাঙড় খসে, কাঠের ব্রিজ ভাঙে, রাস্তা টাস্তা বন্ধ হয়ে যাওয়া তখন নৈমিত্তিক ব্যাপার। মিলিটারির তখন সব থেকে ধকলের কাজ রাস্তা পরিষ্কার করা আর নতুন ব্রিজ বানানো। মোড়ে মোড়ে বহু ছোট ছোট কাঠের ব্রিজ পার করে চলেছে তারা। এগুলো ভাঙলে চলাচল তো বন্ধ হবেই। পার্বতী চেটিয়া কান পেতে ডাক্তার আর বাবুলের কথা শুনছিল। তার ভয় করছে না বটে, কিন্তু গা ছমছম করছে। তার খুব আশা ছিল মেঘালয়ের বাপের বাড়ি থেকে ওই খবর আনার পর বহিনজি এখানে আসার সংকল্প ছাড়বে। এখন মনে হচ্ছে আর কিছু না হোক, ছেলে নিয়ে এমন জায়গায় চলে আসাটাই দুঃসাহসের কাজ। গল্পের ফাঁকে ছেলেকে ডক্টর ভট্টাচার্য জিজ্ঞেস করলো, কিরে, এসব শুনে তোর ভয় করছে না তো? ছেলে এমনি বুক ফুলিয়ে জবাব দিল, ভয় করবে কেন, মা আছে না সঙ্গে। এবারেও শর্মিলা না হেসে পারল না। বোমডিলা পাহাড়ের উপর তকতকে শহর। ডক্টর ভট্টাচার্য বাড়িয়ে বলেনি, জায়গাটা মিলিটারিতে ঠাসা। অসংখ্য মিলিটারি ক্যাম্প আর মিলিটারি ট্রাক জিপের আনাগোনা। হাসপাতালে পৌঁছতে এমনই ডাক্তারের সঙ্গে জোনা কয়েক মিলিটারি অফিসার আর ডাক্তারও তার অভ্যর্থনায় এগিয়ে এলো। একজন মহিলা ডাক্তার এখানে কাজে আসছে তারা জানে, কিন্তু বাচ্চা ছেলে সহ এমন একজনকে দেখবে ভাবেনি যেন। তাদের খুশি মেশা এই বিস্ময়েও কেন যেন একটু অস্বস্তির কারণ শর্মিলার। ডক্টর ভট্টাচার্য একে একে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিল। পরিচয় পর্বের পরে হালকা নিঃশ্বাস ফেলেছে শর্মিলা। মিলিটারি অফিসার কজনের মধ্যে দিলীপ ডেকা কারো নাম নয়। নিজের উপরে ভিতরে ভিতরে তিক্ত, বিরক্ত। ওর মাথায় কি ওই নামের একটা ভূত চেপে বসে আছে? সকলেই ওকে 2-4 দিন এখানে থেকে জায়গাটা ভালো করে দেখে তারপর দিরাঙে নামার পরামর্শ দিল, কিন্তু শর্মিলা সে কথায় কান দিল না। ডক্টর ভট্টাচার্যকে বলল,
জায়গা দেখার সময় আর সুযোগ ঢের পাবে। উতরাইয়ের পথে 25 মাইল যেতে বড়জোর 1 ঘন্টা, ঘড়িতে এখন 4টেও নয়। তাই আজই দিরাঙের ক্যাম্পে নেমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে। দুটো পাহাড়ের মাঝখানে মোটামুটি সমতল ভূমি দিরাং। দিরাঙের ছোট হাসপাতাল শহরের মাঝামাঝি জায়গায়। এই হাসপাতাল সংলগ্ন সামনের ক্যাম্প মাইল 3 পথ। সেই ক্যাম্প আরো 1.5 বছর আগেই চালু করা হয়েছে। শর্মিলার জন্য নতুন ক্যাম্প তৈরি করা হয়েছে হাসপাতাল থেকে মাইল 2.5 পিছনে। সামনে পিছনে দুদিকেই গ্রাম ও বসতি। পিছনের দিকের গ্রাম কটার ভার শর্মিলার। তাই হাসপাতালে পৌঁছানোর আগেই শর্মিলার ক্যাম্প পড়ছে। ডক্টর ভট্টাচার্য বলল, এত মালপত্র নিয়ে আজ আর হাসপাতাল দেখতে গিয়ে কাজ নেই। আজ নিজের ডেরাতেই থাকো আর গোছগাছ করে নাও। ক্যাম্প বলতে শর্মিলার যা ধারণা ছিল এ তার তুলনায় অপ্রত্যাশিত ভালো। 2 ঘরের কাঠের বাংলো, ডাইনিং স্পেস আর কিচেনও আছে। মাঝখানে উঠোন, ফুলের বাগান। তার ওধারে আবার 2টো কাঠের ঘর। একটা ওষুধপত্র আর ডিসপেন্সারি ঘর, অন্যটা শর্মিলার রোগী দেখার ঘর। বাড়িতে এ ঘরে কম্পাউন্ডার থাকতে পারে, কিন্তু শর্মিলা রাতেও এ ঘর খালি পাবে, কারণ একজন স্থানীয় বাসিন্দাকে কম্পাউন্ডার হিসেবে বহাল করা হয়েছে। লোকটা অনেকদিন বমডিলার হাসপাতালে থেকে কম্পাউন্ডারের কাজ শিখেছে। এসব জায়গায় পাশ করা কম্পাউন্ডার আর কটা মেলে? স্কুলে যারা লেখাপড়া শিখেছে তাদেরই ধরে এসব কাজে লাগাতে হয়। ডাক্তারের সাহায্য পেলে ঠিক কাজ চালিয়ে নিতে পারে। থাকার বাংলোর সামনে ঢাকা বারান্দা, সেখানে বসার ব্যবস্থা। বেশ সুন্দর কয়েকটা বেতের চেয়ার আর বেতের টেবিল পাতা। ঘরগুলো কাঠের, মাথার উপর টিনের চাল, কিন্তু টিন বা কাঠ বোঝার উপায় নেই। ভেতর বার সুন্দর রং করা, দেখলে দালান কোঠার বাংলো মনে হবে। ইলেকট্রিক লাইট আছে, জলের অভাব নেই। ছবির মতো এমন সুন্দর ক্যাম্প শর্মিলা বা পার্বতী আশা করেনি। স্থানীয় লোকেরা আগে থাকতেই জানে তাদের জন্য একজন মেয়ে ডাক্তার আসছে এই বাংলোয়। ডাক্তার আসছে শুনে তারা খুশি, কারণ এদিকের গ্রামের মানুষদের আরো 2.5-3 মাইল ঠেঙিয়ে তাদের মূল হাসপাতালে যেতে হবে না। আর মেয়ে ডাক্তার আসছে জেনে তারা অবাক। কোনো গাঁয়ের ছেলে বুড়োর কেউ তো আজ পর্যন্ত মেয়ে ডাক্তার চোখেও দেখেনি। আরও তাজ্জব ব্যাপার, এই মেয়ে ডাক্তার শুধু যে মেয়েদের দেখবে তা নয়, পুরুষ রোগীও দেখবে। অতএব বাংলোর সামনে মালপত্র সহ ট্রাক এসে দাঁড়াতে যারা দেখলো তারাই কাছের গ্রামে ছুটে গিয়ে খবর দিল মেয়ে ডাক্তার এসে গেছে। তাই শুনে 1/2 ঘন্টার মধ্যে আদিবাসীদের অনেকে এসে হাজির। ওদের সঙ্গে হন্তদন্ত হয়ে স্থানীয় কম্পাউন্ডারও, নাম হান্ডিক। বছর 35-36 হবে বয়স। ডক্টর ভট্টাচার্য পরিচয় করিয়ে দিলেন। এখানকার স্কুলের 8 ক্লাস পর্যন্ত পড়েছে। তারপর থেকে নানা জায়গার হাসপাতালেই কাজ করে বেড়াচ্ছে। হিন্দি ভালোই বলে, ইংরাজি বলাটাও মোটামুটি রপ্ত হয়ে গেছে। এবারে মেয়ে ডাক্তার মনিভাবে শোনা পর্যন্ত মনে দুর্ভাবনা ছিল। এখন তার হাসি মুখ দেখে উল্টে খুশি। ডক্টর ভট্টাচার্যের নির্দেশ মতো হাতাহাতি মালপত্র নামিয়ে তারাই সব গোছগাছ করে দিল। ততক্ষণে খবর পেয়ে আরও দূরের গাঁ থেকেও অনেক মেয়ে ডাক্তার দেখতে এসে গেছে। ঘাগরা পরা মেয়েও এসেছে জনা কতক। দেখে শুনে শর্মিলার মনে হলো এদের সকলের কাছেই ডক্টর ভট্টাচার্য অন্তরঙ্গ আত্মজন। ভদ্রলোক ওদের মেম্পা ভাষাও বেশ রপ্ত করে ফেলেছে। সকলেই তাকে কিছু না কিছু জিজ্ঞেস করছে আর সে হাসি মুখে জবাব দিচ্ছে। শর্মিলা এটুকু বুঝলো ওদের কৌতূহল আর জিজ্ঞাসাবাদ তাকে নিয়েই। একটু বাদে ডক্টর ভট্টাচার্য কাছে এসে বলল, ডাক্তারি পাশ করে তুমি ওদের চিকিৎসার জন্য এখানে থেকে যাবে, এ ওরা বিশ্বাসই করতে পারছে না। তোমার মুখ থেকে 2-4 কথা শুনলে ওরা কেমন খুশি হয় দেখো। হিন্দিতে বলো, ওরা ঠিক বুঝে নেবে। যারা বুঝবে না তাদের অন্যেরা বোঝাবে। দাওয়ায় দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে শর্মিলা বলল, আমি তোমাদেরই একজন, তোমাদের সেবার জন্য এসেছি। তোমরা যতদিন আমাকে চাইবে ততদিনই থাকবো আশা করছি। এখানে এসে আমার সবকিছু ভালো লাগছে। এই আকাশ বাতাস পাহাড় জঙ্গল ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে। ওরা সকলেই আনন্দে হৈ হৈ করে উঠল।
শাড়ি পরা হলেও শর্মিলা ওদের কাছে মেম ডাক্তার হয়ে গেল। ডক্টর ভট্টাচার্য জানিয়ে দিল 3-4 দিনের মধ্যেই তোমাদের মেম ডাক্তারের ক্যাম্পে চিকিৎসা শুরু হয়ে যাবে। গুরুতর কিছু না হলে 3 মাইল পথ ভেঙে আর সামনের বড় হাসপাতালে যেতে হবে না। ওরা খুশি মুখে বিদায় নিল। সামনের বড় হাসপাতালও শহরের হাসপাতালের তুলনায় খুবই ছোট। শর্মিলা ছেলে আর পার্বতীকে নিয়ে পরদিনই দেখে এসেছে। ডক্টর ভট্টাচার্য জিপ পাঠিয়ে দিয়েছিলেন। সর্বসাকুল্যে গোটা 15 বেড, কম করে আরো 15-20টা বেড এখনই দরকার। এখানে ডাক্তার আর একজন আছে, জোনা 2 পুরুষ নার্স আছে। গায়ে অসুখ বিসুখ বেশি লাগলে ডাক্তার ছেড়ে নার্সদেরও গ্রামে রোগীর বাড়ি ছুটতে হয়। ডক্টর ভট্টাচার্যকে প্রায় রোজই একটা গ্রামে টহল দিয়ে রোগী দেখে বেড়াতে হয়। দরকারে শর্মিলাকেও তাই করতে হবে। কাছাকাছি গ্রামে যেতে খুব একটা অসুবিধে হবে না। দূরের গ্রাম হলে ভাগাভাগি করে জিপ ব্যবহার করতে হবে। যোগাযোগের জন্য দিন কয়েকের মধ্যে হাসপাতাল থেকে তার ক্যাম্পে একটা টেলিফোন এক্সটেনশনের ব্যবস্থা করে দিল ডক্টর ভট্টাচার্য। 2টি মেয়ে ছেলে বাচ্চা নিয়ে থাকবে, তার দায়িত্ব কম নয়। দিন 3-এর মধ্যেই কম্পাউন্ডার হান্ডিক সামনের হাসপাতাল থেকে লিস্ট মিলিয়ে ওষুধপত্র আর অন্যান্য সরঞ্জাম খচ্চরের পিঠে চাপিয়ে ক্যাম্পে এনে সাজালো। এ কাজে লোকটার উৎসাহ খুব। এরপর ডক্টর ভট্টাচার্যের নির্দেশে সেই শর্মিলাকে তার দিকের গ্রাম কটায় ঘুরিয়ে আনলো। বাইরে থেকে নতুন কেউ এলে আগে গায়ের মোড়লের সঙ্গে দেখা করা নাকি শিষ্টাচার এখানকার। গ্রামকে এখানকার লোকেরা বলে বস্তি, আর গায়ের মোড়ল বা সর্দারকে গাঁও বুড়া। এভাবে যোগাযোগ রাখলে সুনাম হয়, আবার দরকারে অনেক সাহায্যও মেলে ওদের কাছ থেকে। জিপ নিয়ে একদিনে নিজের এলাকার 4-5টা গ্রাম দেখা সেরে ফেলল শর্মিলা। আন্তরিক সমাদর আর অভ্যর্থনাও পেল সর্বত্র। অভ্যর্থনা প্রসঙ্গে এক ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছিল ডক্টর ভট্টাচার্য। মেহমান মানুষ দেখা করতে এলে গাঁও বুড়া 1 গিলাস ছং হাতে আপ্যায়নে এগিয়ে আসবে। ছং মানে ওদের ঘরের তৈরি মদ। তার এক হাতে ছঙের গেলাস থাকবে, অন্য হাতে সে অতিথির এক কানের তলার লতি ধরে একটু টেনে দিয়ে ছঙের গেলাস সামনে ধরবে। মেয়ে ছেলে বলে শর্মিলাকে ঠিক এই রকম করে আপ্যায়ন জানাবে গাঁও বুড়ি অর্থাৎ সর্দারের বউ। সেই ছং শর্মিলা 1 ফোঁটাও গিলতে পারবে না, কিন্তু গেলাসটি যত্ন করে হাতে নিতে হবে আর একবার অন্তত ঠোঁটে ঠেকাতে হবে। খাই না বললে বা গেলাস হাতে না নিলে ওদের অপমান। প্রত্যেক বস্তির সর্দারের বউ ঠিক তাই করেছে। কানের লতি টেনে ছঙের গেলাস এগিয়ে দিয়েছে, আর শর্মিলাও হাসি মুখে তা গ্রহণ করেছে। খুশি সকলেই। প্রত্যেক গ্রামের গাঁও বুড়া আশ্বাস দিয়েছে মেম ডাক্তার তাদের চিকিৎসার জন্য বাড়িঘর ছেড়ে তাদের কাছে এসেছে। এই কৃতজ্ঞতা তারা ভুলবে না। দরকারে গাঁয়ের লোক প্রাণ দিয়েও সাহায্য করবে তাকে। জবাবে প্রত্যেক গ্রামের মোড়লকে শর্মিলা জানালো তার ক্যাম্প হাসপাতাল রেডি। কোনো রকম অসুস্থ বোধ করলেই গাঁয়ের মানুষরা যেন নির্দ্বিধায় চলে যায়। চিকিৎসা হবে, নিখরচায় ওষুধ মিলবে, আর কারো বেশি অসুখ হলে কষ্ট করে ক্যাম্পে যাওয়ার দরকার নেই। খবর পেলে সেই ঘরে এসে রোগী বা রোগিনী দেখে যাবে। এদের খুশির হাবভাব দেখে শর্মিলার মনে হচ্ছিল অসুখ না হলেও তারা ক্যাম্পে ছুটে যেতে প্রস্তুত। আশ্চর্য, পরদিন থেকে শুধু চিকিৎসা দেখার জন্যেই কাছে দূরের কত মানুষ যে যেতে আসতে লাগলো ঠিক নেই। খুশি মুখে ডক্টর ভট্টাচার্য মন্তব্য করেছেন, তুমি এসেই বাজেমাত করেছ। একমাত্র অসুবিধে ছেলের ইংলিশ মিডিয়াম স্কুলটা বেশ দূরে। সব থেকে নিচু জায়গায় কামিং নদীর ধারে দিরাঙের বড় মিলিটারি ক্যাম্প আর কোয়ার্টার্স। স্কুলও সেই ক্যাম্পের কাছাকাছি। হাঁটতে হলে কম করে 6 মাইল পথ। মিলিটারি চাকুরেদের ছেলেমেয়েরা আর পদস্থ অসামরিক কর্মচারীদের ছেলেমেয়েরাই শুধু ওই স্কুলে পড়ে তা নয়, সকলের জন্যেই অবারিত ওই স্কুল। বেতন লাগে না, ছাত্রছাত্রীদের বইপত্র জোগানোর দায়িত্ব পর্যন্ত সরকারের। যাতায়াতের ব্যবস্থাও ডক্টর ভট্টাচার্য অনায়াসেই করে দিলেন। ভালো ডাক্তার হিসেবে ওই মিলিটারি এলাকায়ও তার কদর আর সমাদর খুব। কারো একটু বেশি অসুখ বিসুখ করলে সেখানকার বুড়ো ডাক্তারও তাঁকে ডেকে পাঠায়। এখানকার সব পথেই মিলিটারি জিপ ট্রাক হামেশাই যাতায়াত করে।
ওই স্কুলের অসামরিক নাগরিকদের ছেলে মেয়েদেরও ওই মিলিটারি ট্রাক বা জিপ ভরসা। স্কুলের শুরু আর ছুটির সময় 2-3টে মিলিটারি গাড়ি ছেলে আনা আর পৌঁছে দেওয়ার কাজ করে। ডক্টর ভট্টাচার্য বাবুলকে স্কুলে ভর্তি করে সেই দিনই এক পদস্থ মিলিটারি অফিসারের সঙ্গে কথা বলে ওকে আনা নেওয়ার ব্যবস্থা করে ফেলল। শর্মিলাও সঙ্গে ছিল। এখানে মিলিটারি স্টাফের অনেকেই সাগ্রহে তার সঙ্গে আলাপ করলো আর জোয়ান পাঠিয়ে ছেলেকে জিপে আনা নেওয়ার ব্যাপারে সকলেই তাকে নিশ্চিন্ত করলো। স্কুলের সময় যে জিপি ওদিক দিয়ে আসবে ছেলেকে নিয়ে আসবে, আর বিকেলে অর্থাৎ স্কুলের ছুটির সময় কত জিপি তো ওই পথে যায়। তারা আশ্বাস দিল ডাক্তার মিসেস হাজারিকার কিছুমাত্র অসুবিধে হবে না। কামেং নদীর ধারের মিলিটারি বেস তেমন বড় ব্যাপার কিছু নয়। এখানকার মিলিটারিদের রাস্তা মেরামত, তদারক আর কাছে দূরে কনস্ট্রাকশনের কাজ বেশি, তাই অসামরিক পর্যায়ের মানুষদের সঙ্গে এখানকার এদের বেশি যোগ। তারা সাহায্য করেই থাকে। সমস্ত অরুণাচলের মিলিটারি বিভাগের এটাই বৈশিষ্ট্য। জনসাধারণ বহু ব্যাপারে তাদেরই মুখাপেক্ষী, তাদের সাহায্য ভিন্ন, অনেক ব্যাপারে সাধারণ মানুষ অচল। অবশ্য গুরুত্বপূর্ণ জায়গা আর নিষিদ্ধ এলাকাগুলোর কথা স্বতন্ত্র, সেসব জায়গায় কড়াকড়ি অন্যরকম। তবু ছেলের ব্যাপারে এই ব্যবস্থা শর্মিলার একটুও পছন্দ হলো না। পছন্দ না হওয়ার কারণ ও নিজেই জানে, কিন্তু মুখ ফুটে কাউকে সেটা বলেই বা কি করে? হাল ছেড়ে শেষে ওপরওয়ালার উপরে নির্ভর করে। ওর নিজের ইচ্ছে কিছু হয়নি, হচ্ছে না, ভেবে কি করবে? আজে বাজে চিন্তা মাথায় আসে বলে নিজের ওপরেই বিরক্ত। স্কুলে যাকে ভর্তি করা হয়েছে সকলের কাছে সে ডাক্তার মিসেস হাজারিকার ছেলে বাবুল হাজারিকা। ও আগ বাড়িয়ে কাউকে কিছু জানার না দিলে কার কি জানার আছে, বোঝার আছে? বিরক্তির আরো কারণ, ভীরুতা বা দুশ্চিন্তা দরুন অপরাধ বোধ। শর্মিলা কি কারো ছেলেকে চুরি করে বসে আছে যে এত ভাবনা? উল্টে তো দিলীপ ডেকা নামে কোনো এক অদেখা মিলিটারি ইঞ্জিনিয়ারকে দেখার বা জানার কৌতূহল যে মনে মনে আছে, তাও তো মিথ্যে নয়। সেই লোক মেঘালয়ে একলা গেছিল বাড়িঘর বিক্রি করতে। এমনও তো হতে পারে সব শোক ভুলে ওই লোক তার ঢের আগেই আবার বিয়ে থা করে সংসার পেতে বসে আছে। আর এও হতে পারে 3 মাসের মধ্যে অরুণাচল ছেড়ে ওই লোক আবার কোথাও বদলি হয়ে চলে গেছে। কাজে ডুবে না গেলে এখানে সময় কাটানো দুর্ভর। আর কাজ করলে সকাল থেকে সন্ধে পর্যন্ত ফুরসত মিলবে না। 2 মাসের মধ্যে শর্মিলা একটা জিনিস এখানে আবিষ্কার করলো, যা ডক্টর ভট্টাচার্যেরও এতদিনের মধ্যে খুব গোচরে আসেনি। সেটা মেয়েদের একটা খারাপ রোগ, যা পুরুষ সংসর্গ থেকেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের দেহে আসে। মেয়ে ডাক্তার পেয়ে গ্রামের অনেক মেয়ে তাকে বিশ্বাস করে গোপন ব্যাধির কথা জানিয়েছে। ক্রমশ বহু বয়স্কা মেয়েরও এই রোগের প্রকোপ দেখে শর্মিলা ডক্টর ভট্টাচার্যের সঙ্গে ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করেছে। শুনে ডক্টর ভট্টাচার্য নির্বাক খানিকক্ষণ, তারপর বলল, এখানকার অনেক মেয়ের এই রোগের কথা কানাঘুষোয় সে অনেকবার শুনেছে, কিন্তু ওদের পুরুষেরা এ ব্যাপারে চুপ। বেশি বাড়াবাড়ি হলে আভাসে ইঙ্গিতে 2-4 কথা বলে তাদের পুরুষেরা ওষুধ নিয়ে যায়, আর তাকেও আন্দাজেই ওষুধ দিতে হয়। ডক্টর ভট্টাচার্য বলল, মিলিটারিতে ছাওয়া এই দেশের এটাই একটা বড় অভিশাপ দেখছি। এখানকার পুরুষদের সব থেকে বেশি ভোলানো যায় ভালো মদের লোভ দেখিয়ে। ভালো মদের টোপ পেলে সাময়িকভাবে অনায়াসে এরা ঘরের বউ মেয়েদের সাময়িক ফুর্তির জন্য যার তার হাতে ছেড়ে দিতে পারে। ডক্টর ভট্টাচার্য শুনেছে এই মদ ভেদ দিয়ে কিছুদিন আগেও মিলিটারির লোকেরা গায়ে হানা দিয়ে ইচ্ছে মতো ফুর্তির মেয়ে জোটাতো। সেই থেকেই এই রোগের সূত্রপাত। তবে এ ব্যাপারে ইদানিং অনেক কড়াকড়ি হয়েছে। তবু লুকিয়ে চুরিয়ে কোথায় কি হচ্ছে কে তার খবর রাখে? এই খবর জানার পর মিলিটারির সকলের প্রতি একটা বিদ্বেষ পুঞ্জীভূত হতে থাকলো শর্মিলার মনে। তাদের সাহায্যে ছেলের স্কুলে যাতায়াতও বরদাস্ত করতে চায় না। নিজের গাড়িটা বেচে দিয়ে এসেছে। এখানে নতুন গাড়ি কেনার কোনো প্রশ্ন নেই। সরকারি বিভাগের গাড়ি অনেক সময় অকশনে বিক্রি হয়। পছন্দ মতো একটা পেলে কেনার কথা ডক্টর ভট্টাচার্যকে বলেছে।
এই ভদ্রলোক আবার এসব পাহাড়ি রাস্তায় শর্মিলার গাড়ি চালানো প্রস্তাব কানে তুলতেই রাজি নয়। শুধু বলেছে, বর্ষাটা দেখো, তারপর গাড়ি চালানোর কথা ভেবো। জুনের মাঝামাঝি সেই বর্ষা এলো। এবারে দেরিতেই এসেছে নাকি, চলবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, তারপর শীত। গোড়া থেকেই স্নো লাইন দেখা দেবে। 4000 ফুটের ওপর থেকে রাস্তাঘাট পাহাড় সব বরফে ছেয়ে যাবে। মিলিটারি ট্রেকিং কার ছাড়া ভরা শীতে চলাফেরাও নিরাপদ নয়। এই 3 মাসে শর্মিলা বার তিনেক বোমডিলা গেছে। ডক্টর ভট্টাচার্য পাঠিয়েছে। ওখানকার বড় হাসপাতাল তাদের মাদার সেন্টার। ওষুধপত্রের চাহিদা বাড়ছেই। মেয়েদের যে বিশেষ চিকিৎসার জন্য শর্মিলা উঠে পড়ে লেগেছে, তার জন্যে বাড়তি অনেক হাজার টাকার ওষুধ দরকার হয়। ডক্টর ভট্টাচার্যের সুপারিশ নিয়ে টাকা আর আনুষঙ্গিক সরঞ্জামের ব্যবস্থা করে একবার ট্রাক বোঝাই করে ওষুধ নিয়ে ফিরতে হয়। স্বীকার করতে হবে, এসব ব্যাপারে সরকারি দাক্ষিণ্যের কার্পণ্য নেই। এই বর্ষার মুখেই একটা বড় রকমের ফ্যাসাদে পড়ল শর্মিলা। আর সেই থেকেই জীবনের পট পরিবর্তন আবার। ছেলেটা হঠাৎ অসুখে পড়ল। প্রায় ঘুষঘুষে জ্বর হচ্ছে, মাঝে মাঝে আবার 4-5 ডিগ্রি জ্বর এসে যায়। ওর চিকিৎসার ভার ডক্টর ভট্টাচার্যই নিয়েছেন। অসুখটা ঘোরালো হয়ে উঠতে শর্মিলা ঘাবড়েই গেল। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ডক্টর ভট্টাচার্য এমন এক ওষুধের কথা বলল যা দিরাঙের কোথাও অন্তত পাওয়া সম্ভব নয়, বিদেশি ওষুধ। ডক্টর ভট্টাচার্য শর্মিলাকে পরদিনই ভোরে জিপ নিয়ে বোমডিলা চলে যেতে বলল। সেখানে এ ওষুধ পাওয়া যায় তিনি জানেন। সেখানকার হাসপাতালেও টেলিফোন করে জেনেছে তাদের কাছে ওষুধ নেই বটে, তবে খুঁজলে পাওয়া যাবে, এই আশ্বাস তারাও দিয়েছে। শর্মিলা সকাল 8টার মধ্যে জিপ নিয়ে বেরিয়ে পড়েছে। বুড়ো ড্রাইভারটা শর্মিলাকে ভারী পছন্দ করে, তাকে মা বলে ডাকে। সে ভরসা দিয়েছে, বর্ষার দরুন কোথাও পুলটুল ভেঙে না পড়লে, বড় কিছু গন্ডগোল না হলে বেলা 12টার মধ্যেই খোকার ওষুধ জোগাড় করে চলে আসবে। আর ডক্টর ভট্টাচার্য আশ্বাস দিয়েছে শর্মিলা না ফেরা পর্যন্ত তার ক্যাম্পে বাবুলের কাছে থাকবে, এখান থেকেই সকালে রোগী দেখবে। যাবার আগে একটা 65,000 টাকার চেক ক্যাশ করার অথরিটি ধরিয়ে দিয়েছে। বোমডিলা সরকারি ব্যাংক থেকে এই টাকাটা ক্যাশ করে আনতে হবে। ফ্রন্ট লাইনে তার 3য় ক্যাম্প তৈরির কাজ বর্ষার আগেই প্রায় শেষ। পেমেন্ট, মাইনেপত্র ইত্যাদির জন্য টাকার দরকার। বোমডিলার হাসপাতালে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের চেক পড়ে আছে, সেটা এই সঙ্গে ক্যাশ করে আনা। এত টাকা না হোক, ডক্টর ভট্টাচার্যের অথরিটি নিয়ে মাসিক বরাদ্দের চেক শর্মিলা আগেও একবার ক্যাশ করে এনেছে। গেজেটেড অফিসার তো সেও, অসুবিধের কিছু নেই। সকাল থেকেই আকাশের লক্ষণ ভালো ছিল না। ঝমঝম বৃষ্টি তো আগে থেকেই লেগে আছে। তার থেকেও ভয়ের কথা, মাঝে মাঝে ঝোড়ো বাতাস দিচ্ছে। এই বাতাসে রুদ্রমূর্তি ধরলে রাস্তাঘাট খারাপ করে দেয়, ত্রাসের কারণ হয়। কিন্তু জিপের বুড়ো ড্রাইভার জানে খোকার কঠিন ব্যামো, ওষুধ চাই। তাই বারবার সে আশ্বাস দিয়েছে ঈশ্বরের দয়ায় কোনো বিঘ্ন হবে না, ওষুধ নিয়ে ঠিক চলে আসা যাবে। দিরাং থেকে বোমডিলা 2000 ফুট চড়াইয়ের পথ। অনেক জায়গাতেই বড় বড় পাথর খসে রাস্তা আটকে আছে। বয়স হলেও ড্রাইভার লোকটা অসুরের শক্তি ধরে। তাছাড়া আসার সময় পাথর সরানোর সরঞ্জাম সে সঙ্গে করেই এনেছিল। 5-7 মণ ওজনের পাথর সরিয়ে রাস্তা করা এ সময় নতুন কিছু নয়। কেবল ভয় পাহাড়ের ঝোড়ায় ব্রিজ না ভাঙা দেখে কোথাও। তারও সম্ভাবনা বোমডিলার রাস্তায় অবশ্য কম, কারণ বর্ষা নামার আগেই ব্রিজ পরীক্ষা আর মেরামতের কাজে মিলিটারি তৎপর হয়ে ওঠে। সকাল 8টায় বেরিয়েছিল। ছোটখাটো অনেকগুলো বিঘ্ন কাটিয়ে বোমডিলা পৌঁছতে বেলা 11:30 বেজে গেল। কিন্তু তার আগে থেকেই বুড়ো ড্রাইভারের মুখ কালো। পাহাড়ি চড়াইয়ের পথে বেশিরভাগ সেকেন্ড গিয়ারে গাড়ি চলে, তাতে কোথায় যেন অসুবিধে হচ্ছিল, সহজে গিয়ার দেওয়া যাচ্ছিল না। ফার্স্ট গিয়ারেও অনেকবার আটকাচ্ছে আর শব্দ হচ্ছে। শর্মিলা উতলা মুখে অনেকবার জিজ্ঞাসা করেছে, কি অসুবিধে হচ্ছে? ড্রাইভার মুখে কিছু বলে না, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল ব্যাপার সুবিধের নয়। বোমডিলা পৌঁছে স্বস্তি। হাসপাতাল সেখান থেকে মাইল 1.5 মধ্যে। কিন্তু
তখনই বিভ্রাট। জিপ অচল। গিয়ার দিতে গিয়ে একটা প্রচণ্ড শব্দ হয়ে গাড়ি থেমেই গেল। পুরো দস্তুর শহর তাই রক্ষা ভাবছে শর্মিলা। রাস্তার লোককে জিজ্ঞাসা করে জানা গেল মিনিট 10 পথ জিপ ঠেলে নিয়ে গেলে ভালো মোটর গ্যারাজ আছে। তাই চলল। ড্রাইভারের সাহায্যের জন্য আরও লোক জুটে গেল। এদিকে আবহাওয়ার অবস্থা তখনই বেশ ঘোরালো। শীত নামিয়ে দিয়েছে। তার মধ্যে অভিজ্ঞ বুড়ো ড্রাইভারের যা সন্দেহ, তাই যদি হয়ে থাকে তো সমূহ সংকট। ড্রাইভার বলছিল খুব সম্ভব চড়াইয়ের মুখে ক্রমাগত চাপ পড়ার দরুন পুরনো জিপের কাউন্টার পিনিয়ন ভেঙে গেছে। তাই যদি হয়তো গিয়ার বক্স খুলে সেসব ঠিক করা কম করে 1.5-2 দিনের কাজ। গ্যারাজের মেকানিক জানালো তাই হয়েছে। এখন থেকে কাজ শুরু করলে পরদিন বিকেল নাগাদ সে গাড়ি দিতে পারবে, তার আগে নয়। ঘড়িতে 12টা বাজে। শর্মিলার ভাবনা চিন্তার অবকাশ নেই। এক অচেনা লোকের গাড়ি থামিয়ে হাসপাতালে পৌঁছলো। সেখান থেকে ঘন্টা 2-এর করারে একটা ভ্যান সংগ্রহ করা গেল। আকাশের দুর্যোগ বেড়েই চলেছে। হাসপাতাল থেকে দিরাঙে ফোনে কানেকশন পেতে চেষ্টা করে জানলো দুর্যোগে ওদিকে সমস্ত লাইন খারাপ হয়ে গেছে। প্রথমেই চেকটা সংগ্রহ করে ব্যাংকে ছুটলো টাকা তুলতে। টাকা নেবার জন্য সঙ্গে ডাক্তারির পেটমোটা ব্যাগটা খালি করে এনেছিল। ডক্টর ভট্টাচার্য বলে দিয়েছে 1015 10 টাকার নোট নিতে, আর বাকি 50,000 100 টাকার নোট নিলেই হবে। তার মানে 10 টাকার 15টা বান্ডিল আর 100 টাকার 5টি। টাকা ব্যাগে পুরে পিছন ফিরতে দেখে একটা লোক তার দিকেই চেয়ে আছে। লালচে মুখ, নাকের নিচে খুব ছোট আর খোঁচা খোঁচা গোঁফ, দাঁতের ফাঁকে সরু চুরুট, মাথায় রাবারের টুপি, গায়ে চামড়ার আঁটো জামা, তার উপর বুক খোলা পা পর্যন্ত পাতলা রাবারে মোড়া ওভারকোট। লোকটা বেজায় ঢ্যাঙা আর তেমনই মজবুত স্বাস্থ্য। শর্মিলা লক্ষ্য করার কোনো হেতু নেই, তবু লক্ষ্য করলো, কারণ 2 হাতে তফাতে দাঁড়িয়ে লোকটা যেন নির্লিপ্ত মুখে তার দিকে চেয়ে দ্রষ্টব্য কিছু দেখছে। গৌহাটিতে থাকতেও পুরুষদের এই দেখাটা তার গা সওয়া হয়ে গেছিল। মুখে একটা বিরক্তির ছায়া ফেলে চটপট বেরিয়ে এসে ভ্যানে উঠল। তারপর দেখলো লোকটা ঘুরে তার দিকেই চেয়ে আছে। বেরিয়ে আসার সময় শর্মিলার মুখে বিরক্তির ছায়া একটু বেশি স্পষ্ট হয়ে উঠেছিল, হয়তো তাই সম্ভবত। ওষুধও সংগ্রহ হলো। তারপর হাসপাতালের ডাক্তারদের সঙ্গেই লাঞ্চ সারল। ঘড়িতে বেলা 2টো তখন। এবারে ফেরার তাগিদ। বড় ডাক্তারকে ছেলের অসুখের কথা বলে যেভাবে হোক ওর ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানালো। একমাত্র ভরসা কোনো মিলিটারি গাড়ি যদি সেদিকে যায়। যোগাযোগ করে বড় ডাক্তার জানালো একটা ট্রাক যাবার কথা আছে, কিন্তু দুর্যোগ দেখে যাবেই যে নিশ্চয় করে বলা যায় না। ঝোড়ো বাতাস আরো বাড়তে থাকলে হয়তো যাওয়া হবে না। মিলিটারি ট্রাক যেখান থেকে রওনা হবে সেখানে অপেক্ষা করা আর তাদের মর্জির উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। যে গ্যারাজে শর্মিলার জিপ মেরামত হচ্ছে তার উল্টো দিকের পয়েন্ট থেকেই সব গাড়ি দিরাঙের পথে রওনা হয়। সেখানে মিলিটারি ট্রাকটা দাঁড়িয়ে, জনাকতক অফিসারও। তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল দুর্যোগ দেখে তারাও দোটানায় পড়েছে। এরকম থাকলেও যাওয়া যাবে, কিন্তু আরো খানিকক্ষণ না দেখে রিস্ক নিতে চায় না। শর্মিলা এমন সংকটে আর বুঝি জীবনে পড়েনি। সকালেই ছেলেটা 3-এর ওপর জ্বর দেখে এসেছে। কেমন আছে এখন কে জানে। ওষুধটাও এই সময়ের মধ্যে পড়বে আশা করেছিল, কিন্তু এদিকে যা অবস্থা সমস্ত রাতেও পড়বে কিনা ঠিক কি। রাস্তা পেরিয়ে গ্যারাজের দিকে আসতে গিয়ে থমকে দাঁড়ালো। ব্যাংকের সেই লোকটা, সকালের সেই পোশাক। গ্যারাজ থেকে হাতকুড়ি দূরে একটা টিনের শেডের নিচে দাঁড়িয়ে সরু চুরুট টানছে, তার দিকেই চেয়ে আছে। শর্মিলা গ্যারাজে তার ড্রাইভারের কাছে এলো। গাড়ির কাজ ধরা হয়েছে বটে, কিন্তু গিয়ার বক্স খুলে যা দেখা গেছে তাতে কালকের মধ্যেও জিপ হাতে পাবে কিনা সন্দেহ। শর্মিলা আকাশ দেখছে, মাঝে মাঝে রাস্তা পেরিয়ে এসে মিলিটারি অফিসারের সঙ্গে কথা বলছে, আবার ফিরে গ্যারাজে এসে বসছে। ভিতরে ছটফটানি গোপন থাকছে না খুব। এরই মধ্যে অদূরের ওই রাবারের টুপি আর চামড়ার জামা পরা ঢ্যাঙা লোকটার সঙ্গে বার কয়েক চোখাচোখিও হয়েছে। লোকটা চেয়েই আছে আর চুরুট টানছে।
এছাড়া আর কোনো অভিব্যক্তি নেই। তবু চোখাচোখি হলে বিরক্তি বাড়ছে শর্মিলার। এখন সবেতেই বিরক্তি। প্রায় ঘন্টা খানেক পার হতে চলল। আকাশের একই অবস্থা, সেই রকমই বৃষ্টি আর শাঁসা বাতাস। রাগই হচ্ছে শর্মিলার। সাহস করে রওনা হয়ে পড়লে এতক্ষণে দিরাং পৌঁছে যাওয়ার সময় হয়ে যেত। আবার এক দফা ওই অফিসারদের একজনের সঙ্গে খানিক কথাবার্তা বলে রাস্তা পার হতে গিয়ে শর্মিলার চোখে পড়ল চুরুট মুখে লোকটা রাস্তা পার হয়ে এদিকে আসছে। এবার তার দিকে না তাকিয়ে শর্মিলা গ্যারাজে এসে দাঁড়াতেই জিপের বুড়ো ড্রাইভার তার কাছে এসে দাঁড়িয়ে জানালো, ওই ঢ্যাঙা লোকটা গ্যারাজে এসে খোঁজ করছিল জিপের কি হয়েছে, কার জিপ, মেম সাহেব কোথায় যাবে, কি করে, এই সব। বুড়ো ড্রাইভার দু কথায় জবাব দিয়েছে, মেম সাহেব দিরাং ক্যাম্পের মস্ত ডাক্তার, দরকারি ওষুধ নিতে এসেছিলেন, তাই ছেলের বাড়াবাড়ি অসুখের জন্য এতটা ফেরার তারা। হঠাৎ এমন গায়ে পড়া হয়ে খোঁজ খবর নেবার জন্যেই ড্রাইভারের ভালো লাগছে না। মেম ডাক্তারের সঙ্গে অনেক টাকা থাকবে বলে ভট্টাচার্য সাহেব ওকে সতর্ক করে দিয়েছিলেন, তাই তার দুশ্চিন্তা। গ্রামে এসব ভয় কিছু নেই, কিন্তু শহরে কত রকমের লোক কত ধান্ধায় ঘোরে, তার ঠিক কি। শর্মিলা ফিরে দেখলো লোকটা অদূরের শেডটার দিকে চলে যাচ্ছে। ওদিকেই দু তিনটে মিলিটারি ট্রাক দাঁড়িয়ে। শর্মিলার ঘাবড়াবার কারণ নেই। ট্রাক যদি যায়, মিলিটারি অফিসাররা তো সঙ্গে থাকবেই, তারা ওকে ক্যাম্পে পৌঁছে দিয়েই দিরাঙের ক্যাম্পে চলে যাবে। ড্রাইভারের কথা শুনে শর্মিলার মনে হলো লোকটা স্পাইটাই হবে। অরুণাচলে সমস্ত বড় বড় শহরেই স্পাই ছেয়ে আছে শুনেছিল। নানা কারণে এই সতর্কতা। একটু বাদেই একজন জুনিয়র অফিসার ছুটে এসে শর্মিলাকে ডাকলো, এক্ষুনি ট্রাক ছাড়বে, এক্ষুনি তাকে ওই ট্রাকে গিয়ে উঠতে হবে। শেডের কাছে যে দু তিনটে ট্রাক দাঁড়িয়েছিল তার একটা দেখিয়ে দিল। হন্তদন্ত হয়ে শর্মিলা পেটমোটা ব্যাগ হাতে রাস্তা পেরিয়ে ট্রাকের কাছে চলে এলো। ড্রাইভারের পাশে মিলিটারিদের মধ্যে যে বেশি পদস্থ সেই বসে, কিন্তু এক্ষেত্রে মহিলাকে একটু সম্মান দেখানো হলো। অবশ্য অন্যের সাহায্য ছাড়া তাদের পক্ষে উঁচু ট্রাকের পিছনে ওঠাও শক্ত। সেই জুনিয়র অফিসারটি তাকে সামনের ড্রাইভারের পাশে বসতে বলল। শর্মিলা লক্ষ্য করলো চুরুটমুখী সেই লোকটা একজন মিলিটারি অফিসারের সঙ্গে কথা কইছে। এই রাজ্যে নাগরিকদের লিফট দেওয়ার রেওয়াজ আছেই। শর্মিলা ধরেই নিল লিফট চাইছে। 7-8 জন সাজ পোশাক পরা মিলিটারি অফিসার পিছনে উঠেছে। ভয়ের কোনো কারণই নেই। তবু লোকটাকে নাকচ করলে শর্মিলা খুশি হতো, কিন্তু সবার শেষে তাকে উঠতেই দেখল। ট্রাক ছাড়ল। রাস্তার অবস্থা ভালো নয়। অনেক জায়গায় গাছ ভেঙে রাস্তা জুড়ে আছে, পাথরের চাঁইও পড়ে আছে। সেসব পরিষ্কার করে সামনে এগোনোর ব্যবস্থা মিলিটারি ট্রাকে এ সময় সর্বদাই মজুদ থাকে। বাধা ঠেলে এগোতে খুব একটা সময়ও লাগে না, কিন্তু যত এগোচ্ছে শর্মিলার মনে হচ্ছে ঝোড়ো হাওয়া বাড়ছেই। গরম জামা আর গরম জ্যাকেট পরে এই বাতাস যেন ঠান্ডা দাঁত বসাচ্ছে গায়ে। মাথা ঢাকার জন্য গরম চাদর সঙ্গে এনেছিল, সেটা দিয়ে মাথা কান মুখ জড়িয়ে বসে আছে। তবু বাইরের জলের কণা যেন ছুঁচের মতো মুখে বিঁধছে এক একবার। এই দুর্যোগ দেখে বুকের তলায় কাঁপুনি ধরেছে শর্মিলার। কেন মিলিটারির লোকগুলো ট্রাক ছাড়তে ইতস্তত করছিল তা যেন হাড়ে হাড়ে বুঝতে পারছে। সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। জলে আর তার থেকেও বেশি বাতাসের দাপাদাপিতে সামনে 10 হাতের ওধারে সব ঝাপসা। তারই মধ্যে দিনমানে হেডলাইট জেলে ট্রাক নামছে। শর্মিলার কেবলই মনে হচ্ছে এই বুঝি ট্রাক থেমে গেল, এই বুঝি লোকটা ওর পিছনের কর্তাদের বলবে আর এগোনো সম্ভব নয়। এই ধুকপুকুনি নিয়ে 4 ভাগের 3 ভাগ পথ পার হয়ে এলো। ঝোড়ো বাতাস একভাবেই বইছে। শর্মিলা ঘড়ি দেখছে আর ট্রাকের মাইলের কাঁটা দেখছে। আর 5 মাইল। তারপরে আর্তত্রাসে শর্মিলার গলা দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো একটা। ট্রাকটা থেমে গেছে। সামনের রাস্তা জোড়া ধস, আর 3 গজও এগোনোর উপায় নেই। ঘড়িতে বিকেল 5টা। ঝোড়ো বাতাসে একে একে সকলেই নামলো ট্রাক থেকে, শর্মিলাও। ওদের কথা থেকে বোঝা গেল খুব বেশি হলে ঘন্টাখানিকের মধ্যে এই ল্যান্ডস্লাইড হয়েছে। ওদের আগে আর কোনো মিলিটারি ট্রাক আটকে গেলে ওয়্যারলেসে খবর যেত।
এসব দেখে ওরা অভ্যস্ত বোধ হয়। একজন মিলিটারি অফিসার ওকে হাসি মুখেই বলল, আপনার তাগিদে তখনই বেরিয়ে পড়লে এই ধস আমাদের ট্রাকের ওপর ভাঙত কিনা কে জানে। অনেক চেষ্টায় ওয়্যারলেসে বোমডিলায় খবর পাঠানো হলো। সেখান থেকে রেস্কিউ কার এলে তবে উদ্ধারের, অর্থাৎ ফিরে যাওয়ার প্রশ্ন। অন্যথায় এই ট্রাকে রাত কাটানো ছাড়া গতি নেই। রেস্কিউ কার এই দুর্যোগে পাঠানো সম্ভব হবে কিনা এ কেউ বলতে পারে না। দ্বিতীয় কথা, পেছনে আর কোথাও ধস নেমেছে কিনা কে জানে। শর্মিলা কি করবে এখন? তার কেবলই মনে হতে লাগলো জীবন আর মৃত্যুর মাঝখানে 5 মাইলের ফারাক। যে কোনো উপায়ে এই 5টা মাইল অতিক্রম করে যেতে পারলে জীবন, না পারলে মৃত্যু। কার মৃত্যু? নিজের না ছেলের? দুজনেরই হতে পারে। ডক্টর ভট্টাচার্য কি বুঝে এই দুর্যোগ দেখেও সকালেই তাকে বোমডিলা পাঠিয়েছে ওষুধ আনতে। পাঠিয়েছে কারণ আর একটা দিনও সবুর করা নিরাপদ ভাবেনি। ধরে নিয়েছিল বেলা 12টা-1টার মধ্যেও ফিরে আসবে, ওষুধ পড়বে। সমস্ত দিনই সেটা না পড়ার ফল কি দাঁড়াতে পারে? শর্মিলার হাত পা অবশ। এত অসহায় ও নিজেও যে একজন বিচক্ষণ ডাক্তার সেটা মনে থাকছে না। চোখের সামনে বিভীষিকা দেখছে। এদিকে রেস্কিউ গাড়ি নাও আসতে পারে। এলেই বা কি বাবুলের জীবন তুচ্ছ করে বোমডিলায় ফিরে গিয়ে নিজের প্রাণ বাঁচাবে? এমন প্রাণ না থাকলে কি হয়? রেস্কিউ গাড়ি আসুক বা না আসুক, এই লোকগুলোর খুব একটা চিন্তা ভাবনা দেখছে না। হাসছে, শীষ দিচ্ছে, কথাবার্তা কইছে নিজেদের মধ্যে। এরকম বিপাকে পড়ে ওরা অভ্যস্ত বোঝা যায়। হই হল্লা করে ট্রাকেই রাত কাটিয়ে দেবে। এরপর হয়তো মদ গিলতে বসবে। শর্মিলার ধারণা এই রসদ ওদের সঙ্গেই থাকে। এই মদ ভেগ দিয়ে গ্রামের সহজ সরল কত মেয়েকে এরা বিষিয়ে দিচ্ছে ঠিক নেই। সেই মদ গেলার পর লোকগুলোর মতিগতি কি হবে কে জানে। নিজের দিকের চেয়েও মৃত্যুর ছায়াই দেখছে শর্মিলা। দুরন্ত সাহসে মন স্থির করে ফেলল শর্মিলা। যত দুর্যোগই আসুক 5 মাইল ওধারের জীবনের পথেই এগোবে সে। উতরাইয়ের পথে 5টা মাইল কিছুই নয়। রাস্তার কিনারা দিয়ে ধস পেরিয়ে ওধারে চলে যাওয়াও কঠিন নয়, লক্ষ্য করল। ওপরওয়ালা কি মুখ তুলে চাইল? বাতাসও হঠাৎ একটু কম। এটাই ভয়ের ছিল, নইল বৃষ্টি মোটেই তোড়ে পড়ছে না। ট্রাক থেকে নামার সময় রেনকোট গায়ে চাপিয়েছিল। পেটমোটা ব্যাগটা হাতে নিয়ে অফিসারদের একজনকে ইশারায় ডাকলো। বলল, ছেলের সংকটাপন্ন অসুখ, ওষুধ নিয়ে তাকে পৌঁছাতেই হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই রাস্তা তার খুব চেনা। নিচের দিকে 5 মাইল পথ সে অনায়াসে হেঁটে চলে যাবে। অল্প বয়সী মিলিটারি অফিসারটি প্রবল আপত্তি জানালো। বলল, এটা অত্যন্ত বেশি রিস্ক নেওয়া হবে। ঝড় আরো বাড়ারই সম্ভাবনা। তখন সে পথ চলতেই পারবে না। আর গড়ানে পাথরে বা গাছের ভাঙা ডালপালায় আঘাত লাগলে কোথায় ছিটকে চলে যাবে ঠিক নেই। ঠান্ডা মুখে শর্মিলা বলল, দুর্ভাগ্য হলে ল্যান্ডস্লাইডে ওই দাঁড়ানো ট্রাকও গুড়িয়ে যেতে পারে। সে যাবে স্থির করেছে, যাবে। বিড়ম্বিত অফিসার সঙ্গীদের সঙ্গে সম্ভবত কথা বলার জন্য ওদিকে গেল, কিন্তু শর্মিলা আর দাঁড়ালো না। রাস্তার কিনারায় ধসের ফাঁক দিয়ে এদিকে চলে এলো। তারপর কনকানের জোলো বাতাস উপেক্ষা করে জোরেই পা চালিয়ে দিল। 30-40 গজ এগিয়ে পিছন ফিরে তাকালো। বিকেল 5:15টার সময়ও 15 গজের ওধারে চোখ চলে না। কাউকে দেখতে পেল না। প্রাণের মায়া ছেড়ে কেউ আসবে মনে হলো না। না আসাটাই যেন নিরাপদ। দেহের আর স্নায়ুর সমস্ত শক্তি সঞ্চয় করে এগিয়ে চলল শর্মিলা। বাতাস এখনো তেমন মারাত্মক রকমের জোরে বইছে না, কিন্তু তা সত্ত্বেও প্রতি পদক্ষেপে প্রচন্ড ধকল। একবার মনে হচ্ছে ওকে উড়িয়ে নিয়ে চলে যাবে। একদিকের পাহাড় ঘেঁষে চলেছে, কখনো পাথরের গায়ে হাত রেখে রেখে এগোচ্ছে। হাত মাত্র একটা খালি, অন্য হাতে মোটা ব্যাগ। ওই হাতটাও খালি থাকলে সুবিধে হতো। অন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো রকমে পথ ভাঙছে। বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটাগুলো যেন বড় বড় ছুঁচের মতো চোখের মুখে বিঁধে চলেছে।
হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগছে। 1.5 ঘন্টা চেষ্টায় মাইল 2 এসেছে, আর 3 মাইল বাকি। আর 3টে মাইল কি এ জীবনে শেষ হবে? চোখে কিছুই দেখতে পাচ্ছে না। ব্যাগে টর্চ থাকেই, টর্চটা জেলে এক হাতে ব্যাগ আর ওটা ধরে এগোনোর চেষ্টার বিরাম নেই। কিন্তু আর বুঝি পারা গেল না। ঝোড়ো বাতাসের বেগ হঠাৎই বাড়লো আবার। শর্মিলা সোজা হয়ে দাঁড়ালে টাল রাখতে পারছে না। যে কোনো একটা গাছ মাথার উপর ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে পাথর খসে ওকে চুরমার করে দিতে পারে। তবু ওই পাথর ধরে ধরে 3-4 পা এগোচ্ছে, আবার একটা বড় পাথর ধরে বসে পড়ে দম নিচ্ছে। এক একটা বড় দমকা বাতাসের ফাঁকে ফাঁকে যতটুকু এগোনো যায়। এবারে একটা বড় পাথরের আড়াল দিয়ে বসেই থাকতে হলো। বাতাসের তোড় এত বেশি যে ব্যাগ আর টর্চ হাতে এগোতে চেষ্টা করলে কোথায় ছিটকে চলে যাবে ঠিক নেই। বসে আছে, কাল গুনছে। আষাঢ় কাল কি অন্তিম কাল জানে না। হঠাৎ বিষম চমকে উঠল। ঝোড়ো বাতাস বৃষ্টি ফুঁড়ে মস্ত টর্চের আলো, একেবারে 10 গজের মধ্যে। পরের মুহূর্তে চক্ষু স্থির শর্মিলার। বুকের তলায় মুগুরের ঘা, এখনো 2 দাঁতের ফাঁকে একটা সরু চুরুট জ্বলছে। রাবারের টুপি মাথায়, আর চামড়ার জামার উপর রাবার মোড়া ওভারকোট পরা সেই তামাটে বর্ণ ঢ্যাঙা লোকটা। শর্মিলা যে পাথরটাকে আশ্রয় করে বসে আছে, সেই পাথরটা ভর দিয়ে সামনে দাঁড়ালো লোকটা। মুখের ওপর টর্চ ফেলে অবস্থাটা বুঝে নিল। শর্মিলার ছোট টর্চ চলছে, নিজের টর্চটা নেভালো। তখনই স্পষ্ট ভারী গলায় লোকটা বলল, ইউ আর আ ব্রেভ লেডি, ভেরি ভেরি ব্রেভ ইনডিড। লোকটা ঠোঁটের ফাঁকে সামান্য হাসির রেখা যেন, চোখ দুটো মুখের ওপর আটকে আছে। সাহসিকতার জন্য ব্যঙ্গ করছে ওকে, আর নিজের সৌভাগ্যের কথা ভাবছে। এই জলে বাতাসে যা হয়নি, এখন তাই হচ্ছে। সমস্ত শরীরের রক্ত জল হয়ে যাচ্ছে। পাহাড় থেকে শর্মিলাকে ঠেলে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে গেলে এই দুনিয়ায় কোনো দিন কেউ কিছু জানবে না। সকলে ধরে নেবে দুঃসাহসের খেসারত প্রকৃতি নিয়েছে। যেভাবে চেয়ে আছে অপলক, তার আগে অন্য নরকেও টেনে নিয়ে যেতে পারে ওকে। আপনার ছেলে খুব অসুস্থ শুনলাম, যার জন্য এভাবে প্রাণ দিতেও প্রস্তুত। কি হয়েছে আপনার ছেলের? ভদ্রলোকের মতো কথা শুনে ধরে যেন প্রাণ এলো একটু। জবাব দিল, খুব কঠিন অসুখ। আমি নিজেও ডাক্তার, কিন্তু ছেলেকে ডক্টর ভট্টাচার্য দেখছেন। ফাঁক পেয়ে ইচ্ছে করেই নিজেও যে ডাক্তার সেটা জানিয়ে দিল। পরক্ষণেই মনে পড়ল জিপের বুড়ো ড্রাইভারের কাছ থেকে ওর পরিচয় আগেই জেনে নিয়েছে লোকটা। ঝোড়ো বাতাস থেকে বাঁচার জন্য যে পাথরে আধখানা আড়াল দিয়ে বসেছিল শর্মিলা, সেটাতেই ঠেস দিয়ে একেবারে কাছ ঘেঁষে পা ছড়িয়ে বসলো লোকটা। বসতে হলে অবশ্য এরকম বসা ছাড়া উপায় নেই, কিন্তু শর্মিলা আবারও কাঠ কয়েক মুহূর্ত। লোকটার মতলব যে ভালো নয় সে প্রায় নিঃসংশয়। এখন দরকার শুধু অদম্য সাহস, সেইটুকুই হাতড়ে বেড়াতে লাগলো। কিন্তু যাবেন কি করে? ইউ আর অলরেডি হাফ ডেড। ঠান্ডা গলায় শর্মিলা জবাব দিল, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক যাব। আপনিও এই দুর্যোগে বেরিয়ে পড়েছেন যখন, তারা আছে নিশ্চয়ই। আপনি চলে যান। লোকটা চোখে মুখে হঠাৎ কৌতুকের ছায়া একটু। অ্যাফ্রেড অফ মি? ঝাঁঝালো মুখে শর্মিলা জবাব দিল, ভয় পাওয়ার মতো মহিলা হলে সেবার কাজ নিয়ে এখানে আসতাম না, বা এই দুর্যোগে বেরুতাম না। আপনি এভাবে এখানে বসে থাকলে আমার অসুবিধে হচ্ছে। নিজের কাজে চলে যান। গম্ভীর মুখে আবার একটু হাসি খেলে গেল। নিভন্ত চুরুটটা দাঁতে চিবুচ্ছে একটু একটু। বলল, আমার কাজ কিছু নেই। আপনাকে এভাবে বেরিয়ে পড়তে দেখে আমি সঙ্গ নিয়েছি, বাট I must say you have taken a desperate chance. শর্মিলা ব্যাগটা হাতে নিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো।
তারপর পাথরে এক হাতের ভর রেখে রেখে এগোতে লাগলো। তেমনি বাতাস, তেমনি ছুঁচের ফলার মতো বৃষ্টি। লোকটাও সঙ্গ নিয়ে হাত বাড়ালো। ওই ব্যাগটা আমাকে দিন, তা না হলে পারবেন না। শর্মিলা থমকে দাঁড়ালো। রাগত স্বরে বলে উঠল, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমার সাহায্যের দরকার নেই, ইউ গো ইউর ওন ওয়ে। লোকটা জলে ভেজা মুখে হাসছে অল্প অল্প, দেখছে। বলল, গোয়িং মাই ওয়ে ম্যাডাম, ঠিক আছে চলুন। গা ঘেঁষেই পাশাপাশি আসছে। অবশ্য পাথরের দিক ঘেঁষে আসতে হবে এই ভয়াল অবস্থায়, কিন্তু আগে বা পিছনে এলে গা ঘেঁষে আসার দরকার হয় না। আরও কয়েক পা এগিয়ে শর্মিলা আবার দাঁড়িয়ে গেল। আমার অসুবিধে হচ্ছে, আপনি টর্চ জেলে আগে যান, ক্রুদ্ধ স্বরেই বলেছে কথা কটা। পিছনে আসতে বললে অতর্কিতে আক্রান্ত হবার সম্ভাবনা, তাই সামনে যেতে বলেছে। কিন্তু লোকটার মুখও যেন কঠিন। হঠাৎ চাপা গর্জন করে উঠল, ডোন্ট বি সিলি ম্যাডাম, আমার দিকে মন না দিয়ে সাবধানে পথ চলুন। শর্মিলা কি করবে? নিজেই আগে আচমকা ধাক্কা মেরে লোকটাকে ফেলে দেবে? কিন্তু দুজনেই তো পাহাড়ের একদিকে দেয়াল ঘেঁষে চলেছে। কোথায় ফেলবে? কত দূর ফেলবে? কিন্তু তারপর কি হবে? এই লোকের মতলব তো আরো স্পষ্ট হয়ে উঠছে। এগিয়ে চলো, কিন্তু একটু বাদে বাতাসের ঝাপটায় পাথরে ঠক্কর খেয়ে মুখ থুবড়ে পড়েই যাচ্ছিল। লোকটা দু হাতে ধরে ফেলল। হাতের ব্যাগ আর টর্চ মাটিতে ছিটকে পড়ল। ধরে ফেলা সত্ত্বেও পাশের পাথরে লেগে চোট পেল বেশ। লোকটা ধরে সেখানেই বসিয়ে দিল তাকে। ব্যাগটা হাঁ করে খুলে গেছে। টাকার ৩-৪টে বান্ডিল পাথুরে রাস্তায় এসে পড়েছে। লোকটা ব্যাগ আর টাকা দেখলো, তারপর নোটের ভেজা বান্ডিল কটা কুড়িয়ে ব্যাগে পুরে আবার বন্ধ করলো। তার আগে ব্যাগ ভর্তি টাকার অন্য বান্ডিলগুলোও দেখেছে। শর্মিলা জানে অত টাকা ব্যাগে পুরতে লোকটা সেই বোমডিলার ব্যাংকেই দেখেছে। তবু মনে হলো এখন ওর ভাগ্যের সবটাই এ অজানা মানুষটার হাতের মুঠোয়। প্রচণ্ড ঠান্ডায় সপসপে জলে সমস্ত অস্তিত্ব থর থর করে কাঁপছে। দাঁতে দাঁতে ঠোকাঠুকি লাগছে। এবার বুঝি আর জ্ঞানটুকুও ধরে রাখতে পারবে না শর্মিলা। আবার তার গা ঘেঁষে বসেছে ওই লোক। মুখের দিকে চেয়ে তার অবস্থাও বুঝেছে। ওভারকোটের পকেটে হাত ঢুকিয়ে ছোট বোতল বার করলো একটা। চোখ টান করে শর্মিলা দেখল ব্র্যান্ডের বোতল। ছিপি খুলে তার মুখের সামনে ধরল। হাঁ করুন। না না, গলা দিয়ে অস্ফুট আর্তস্বর বেরিয়ে এলো শর্মিলার। সঙ্গে সঙ্গে ভারী গলার অসহিষ্ণু গর্জন। ইউ আর ভেরি ব্রেভ, বাট ডোন্ট বি অ্যাবসার্ড মিসেস হাজারিকা। কথার সঙ্গে সঙ্গে অন্য হাতে কাঁধ ধরে ২-৩টে ঝাঁকুনি দিল। টেক হার্ট, এ পর্যন্ত যখন এসেছেন আপনাকে বাকিটুকুও যেতে হবে। হাঁ করুন, ইউ উইল ফিল বেটার। কাঁধ ছেড়ে হাতটা এবার একসঙ্গে ২ গাল বেরিয়ে ধরে মাথা পিছন দিকে ঠেলে দিল। বোতলটা মুখে ঠেকিয়েছে। ওই হাতের জোরেই যেন হাঁ করালো ওকে। বোতলের জিনিস গলায় ঠেলে দিল খানিকটা। খানিকটা তরল জিনিস গলা বুক জ্বালিয়ে দিয়ে জঠরে নামতে লাগলো। মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখেও অন্ধকার দেখলো কয়েক মুহূর্ত। বোতলটা এবার নিজের গলায় উপুর করলো লোকটা। শর্মিলা ঠিক দেখছে কিনা জানি না, ছোট বোতলটার ৪ ভাগের ৩ ভাগ শেষ মনে হলো। নিজের সমস্ত শরীরটাও ঝাঁকিয়ে নিল এক প্রস্থ। বোতল বন্ধ করে পকেটে রাখল। ৫-৭ মিনিট কেটে গেল। বৃষ্টি বাড়ছে, বাতাস আরো বাড়ছে। শর্মিলার আরো কাছে ঝুঁকে দেখল। জিজ্ঞেস করলো, ফিলিং বেটার? বাইরে এত ঠান্ডা আর সর্বাঙ্গ জবজবে ভেজা সত্ত্বেও ভিতরে সত্যি একটু উষ্ণ তাপ বোধ করছে শর্মিলা। এত ধকলে ওই পাতলা বর্ষাতের ভেতর দিয়েই সর্বাঙ্গ ভিজেছে, তবে এখন সত্যিই চাঙ্গা লাগছে একটু। এই অবস্থায় ব্র্যান্ডি খেলে উপকার হবার কথাই, কিন্তু আপত্তি সত্ত্বেও যে করে ওকে খাওয়ানো হলো সেটাই বরদাস্ত করা কঠিন। তবু এই বিপাকে মাথা ঠান্ডা রাখাটাই সবার আগে দরকার। মাথা নাড়ল।
একটু ভালো। দ্যাটস ফাইন, ইউ আর রিয়েলি ব্রেভ। আর মাত্র 2.5 মাইল পথ, আমি সঙ্গে আছি, কিচ্ছু ঘাবড়াবেন না। ছেলের অসুখের কথা ভাবুন, ওষুধ নিয়ে পৌঁছতেই হবে, ভাবুন। ভালো লাগলো, এই প্রথম মানুষটার কথাগুলো ভালো লাগলো শর্মিলার। বিশ্বাস করতে ইচ্ছে হলো, নির্ভর করতে ইচ্ছে হলো। ভগবান, ওর যেন ভুল হয়ে থাকে, এই লোককে যা ভেবে বসে আছে তা যেন না হয়, এর মধ্যে যেন ঘাতক লুকিয়ে না থাকে। আবার উঠল শর্মিলা। ওই লোকও উঠে দাঁড়িয়ে নিজের রাবারে মোড়া ওভারকোটটা গা থেকে খুলে ফেলল। শীতে 2 ঠোঁট অসম্ভব কাঁপছিল শর্মিলার। অনুমতির অপেক্ষা না রেখে সেটা কাঁধ বেরিয়ে ওর গায়ে জড়িয়ে দিল। লোকটার গায়ে চামড়ার পোশাক, বেল্টের সঙ্গে চামড়ার কেসে রিভলভার। ওটা দেখে শরীরের রক্ত আবার হিম হবার দাখিল শর্মিলার। হাত বাড়িয়ে ব্যাগটা নিতে যাবার আগে সে ওটা নিজের হাতে তুলে নিল। সেটার মুখ খুলে শর্মিলার ছোট টর্চটা তার মধ্যে ফেলে নিজের বড় টর্চটা ওর হাতে দিয়ে বলল, দেখে দেখে সাবধানে পা ফেলে চলুন, কোনো ভয় নেই। এখানে দাঁড়িয়ে টাকার ব্যাগের জন্য আর ত্রাস দেখিয়ে লাভ নেই, অদৃষ্টে যা আছে হবে। লোকটার ডান হাতে ওর ব্যাগ, বাঁ হাতে ওর কাঁধ বেষ্টন করে এগোচ্ছে। শর্মিলার এক হাতে টর্চ, অন্য হাতে পাশের বড় পাথরের দেয়াল ধরে ধরে এগোচ্ছে। তবুও থেকে থেকে পায়ে ঠোক্কর খাচ্ছে। একবার পড়তে পড়তে ওই লোকের জন্যই সামলে নিতে পেরেছে। পিঠ বেরিয়ে শক্ত হাতে কাঁধ ধরে আছে, জড়াজড়ি অবস্থায় পা ফেলতে হচ্ছে, অস্বস্তিতে ভেতর ছেয়ে যাচ্ছে। কিন্তু কাঁধ আর বাহু ছেড়ে দেবার কথা মুখ ফুটে বলতে পারছে না। আর 1/2 মাইল এগোতে বাতাসের তোড় আরো বেড়ে গেল। বড় কোনো পাথরের আড়ালে বসে না পড়লে এগোনো প্রায় অসম্ভব হয়ে উঠছে। আরো সমতল ভূমিতে আসার দরুন বাতাসের ঝাপটা আরো অসহ্য। ওই লোক নিজের দেহের সঙ্গে যেন এক হাতে আঁকড়ে নিয়ে পা ফেলছে। কাছে দূরে বড় বড় গাছের ডাল মরমর করে ভাঙছে, যে কোনো একটার আঘাতে সব শেষ হয়ে যেতে পারে। তবু বসতে চায় না শর্মিলা, একবার থামলে আর বুঝে চলতে পারবে না। হঠাৎই কি হয়ে গেল শর্মিলা জানে না। পিছনের দিকের হাঁটুর ঠিক ওপরে কিসের একটা ঘা পড়ল। শর্মিলা মুখ থুবড়ে পড়ল। তারপর বাতাসের প্রচন্ড ঝাপটায় পাথরের সঙ্গে ঠক্কর খেতে খেতে গড়িয়ে চলল। হাতের টর্চটা আগেই ছিটকে পড়েছে। একটা হিম মৃত্যু বুঝি ওকে গ্রাস করতে আসছে। শর্মিলা চোখ মুজে ফেলল। একটু বাদে কি কতক্ষণ বাদে চোখ মেলে তাকালো জানে না। অন্ধকারে 3 হাত দূরে দৃষ্টি চলে না। একটা বড় গাছের ডাল আঁকড়ে পড়ে আছে সে। শরীরে অসহ্য যন্ত্রণা, প্রলয় বাতাস। সামনে বা পিছনে কোথাও সেই লোকের চিহ্ন নেই। শর্মিলার তক্ষুনি মনে হলো সবই গেছে, এবার জীবনও যাবে। প্রাণপণে একবার চিৎকার করে উঠল তবু, হোয়ার আর ইউ? বাতাসে সেই চিৎকার নিজের কানেও পৌঁছল না। প্রাণপণ শক্তিতে শর্মিলা উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বাতাসের ঘায়ে ওই প্রকাণ্ড গাছের ডালের ওপরেই হুমড়ি খেয়ে পড়ল। বুকের কাছে আর মাথার একদিকে প্রচণ্ড একটা আঘাত লাগলো, এইটুকুই শুধু মনে আছে। তারপর আর কিছু মনে নেই। এক ভয়াবহ অন্ধকারের অতলে ডুবে গেল সে। চোখ মেলে তাকিয়ে হঠাৎ দিশেহারা শর্মিলা। কি ব্যাপার? সে কি ভয়াল করাল স্বপ্ন দেখছিল কিছু? সবটাই দুঃস্বপ্ন। নিজের ঘরে নিজের শয্যায় শুয়ে আছে, পা থেকে গলা পর্যন্ত 2টো গরম কম্বলে ঢাকা। শয্যার দুদিকে ঝুঁকে বসে আছে ডক্টর ভট্টাচার্য আর পার্বতী। পাশের ছোট খাটে ছেলে শুয়ে ঘুমোচ্ছে। শর্মিলা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, কিন্তু মাথায় বেশ যন্ত্রণা। বাইরে বাতাসের দাপাদাপি টের পাচ্ছে। ডক্টর ভট্টাচার্য ব্যস্ত হয়ে আরো সামনে ঝুঁকল, জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? সঙ্গে সঙ্গে সবকিছু মনে পড়ল শর্মিলার। ঝড়, জল, বিভীষিকা, অজ্ঞান হয়ে যাওয়া, কিছুই স্বপ্ন নয়।
কিন্তু ও তাহলে এখানে কেন? এই শয্যায় আশ্রয় পেল কেমন করে? ও কি করে এলো এখানে? সেই লোক কোথায়? টাকার ব্যাগ কোথায়? ধর্মর করে উঠে বসতে চাইল। ডক্টর ভট্টাচার্য আর পার্বতী দুজনেই বাধা দিল। পার্বতী জোর করেই আবার শুইয়ে দিল তাকে। তারপর ডাক্তারের কথা মতো গরম দুধের সঙ্গে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে খাওয়ালো ওকে। ডক্টর ভট্টাচার্য বলল, আজ আর কোনো কথা নয়, ব্যথার ওষুধ আগেই গুলে খাইয়েছি, এখন ঘুমের ওষুধ দিচ্ছি, খেয়ে ঘুমো। কিন্তু শর্মিলার বুকের ভিতরে ধড়াস ধড়াস করছে। জিজ্ঞেস করলো, রাত এখন কত? হাত ঘড়ি দেখে ডক্টর ভট্টাচার্য বললেন, 1:30। সব ঠিক আছে, কিছু চিন্তা করো না। টাকার ব্যাগ? ওপাশের টেবিলের ওপরে ব্যাগটা দেখিয়ে ডক্টর ভট্টাচার্য বলল, ওই যে টাকা, সব ঠিক আছে, আমরা ঘরে আছি, রাতে আর কি হবে, ওখানেই থাক। 2 ঘন্টা হলো তোমার ছেলের ওষুধ পড়েছে, সেও ভালোই আছে, কোনো চিন্তা নেই। শর্মিলার সবকিছু দুর্বোধ্য লাগছে এখনো। মাথাটা ভার আর যন্ত্রণাও, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন নিজের নয়। ডক্টর ভট্টাচার্যের হাত থেকে ঘুমের ট্যাবলেট দুটো নিল, কিন্তু তখনই খেলো না। জীবনে এমন দুর্বোধ্য ব্যাপার আর যেন কিছু ঘটেনি। পার্বতীকে বলল, আমাকে আরো কিছু খেতে দাও, বড় খিদে পেয়েছে। ডক্টর ভট্টাচার্য মাথা নাড়তে পার্বতী তক্ষুনি খাবার আনতে ছুটল। টোস্ট, ভাজা তরকারি আর আরো 1 পেয়ালা দুধ নিয়ে এলো। শর্মিলা উঠে বসলো আস্তে আস্তে। যা আনা হয়েছে তার কিছুটা খেলো। প্রতি মুহূর্তের কথা মনে পড়ছে এখন। শেষের বার পড়ে যাওয়ার পর আর কিছু মনে পড়ছে না। দুধের পেয়ালাটা খালি করে ডক্টর ভট্টাচার্যকে বলল, এখন অনেকটা ভালো লাগছে, ঘুমের ওষুধ একটু বাদে খাচ্ছি। আপনি আগে বলুন, সবের শেষবার অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তারপর এই 2 মাইল পথ এলাম কি করে? ডক্টর ভট্টাচার্য জবাব দিল, বরাত জোরে যে লোককে সঙ্গে পেয়েছিলে সেই তোমাকে একেবারে এই ঘর পর্যন্ত দিয়ে গেছে। মেজর ডেকার মতন অমন অসম সাহসী মানুষ সঙ্গে না থাকলে আজ বাঁচোয়া ছিল না। হৃৎপিণ্ডটায় বুঝি বিষম লাফিয়ে উঠল শর্মিলার। অস্ফুট স্বরে বলে উঠল, মেজর ডেকা? ডক্টর ভট্টাচার্য হাসল, মাথা নেড়ে বলল, হ্যাঁ, ইঞ্জিনিয়ার মেজর দিলীপ ডেকা। তুমি তাকে ডাকাত টাকাত ভেবেছিলে শুনলাম। পার্বতী গম্ভীর, শর্মিলা নির্বাক বিমূঢ়। প্রাণান্তকর দুর্যোগে এমন যোগাযোগের ব্যবস্থাই তাহলে ওপরওয়ালা করে রেখেছিল। শর্মিলা কি নিজের এই জীবন লাভের জন্য কাউকে ধন্যবাদ দেবে? আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আপনি আগে চিনতেন তাকে? গত 1টা বছর তো সে এখানকার সমস্ত কনস্ট্রাকশনের ভার নিয়ে এই কামিং ক্যাম্পেই ছিল। মাস 3 আগে নিজের ইচ্ছে পাশিঘাটে চলে গেছিল, সেখান থেকে 5-6 দিন আগে বোমডিলা এসেছিল। আজ দিরাং আসার মুখে কেমন যোগাযোগ দেখো। ভেরি ভেরি মুডি ম্যান, কিন্তু যেমন বুদ্ধি তেমনই সাহস। দেখো না, বোমডিলা থেকে ট্রাক ছাড়ছিলই না, ছেলের অসুখের জন্য ওষুধ নিতে এসেছো আর যাবার জন্য ছটফট করছো দেখে সেই ট্রাক ছাড়ার হুকুম দিল। ওর কথা তোমাকে পরে বলবো খন। আর যে অবস্থায় তোমাকে নিয়ে এলো তুমি কল্পনাও করতে পারবে না, ওর দ্বারাই সম্ভব। সেই অবস্থার কথাও কিছু বলল ডক্টর ভট্টাচার্য। রাত 11টায় পাঁজা খোলা অবস্থায় শর্মিলাকে নিয়ে মেজর ডেকা ক্যাম্পের দরজা ঠেলে ভিতরে ঢুকেছে। সে এক বিভৎস মূর্তি, রক্তে নাক মুখ ভেসে যাচ্ছে, কপালের জায়গায় জায়গায় থেতলে গেছে, বার কতক পড়ে গিয়ে পায়েও বেশ চোট পেয়েছে। বেল্টের সঙ্গে পিছনে টাকার ব্যাগটা বাঁধা। পাগলের মতো টলতে টলতে অজ্ঞান অবস্থায় শর্মিলাকে ধূপ করে ফেলেই শটান মেজের উপর শুয়ে পড়েছে। কোমরে তখনও টাকার ব্যাগটা বেল্টের সঙ্গে বাঁধা। একসঙ্গে দুজনে শুশ্রূষা করতে হয়েছে ডক্টর ভট্টাচার্যের। শুশ্রূষা ওই লোকেরই বেশি করতে হয়েছে, কারণ তার হাতে পায়ে মুখে সর্বত্র অনেক ক্ষত। শুশ্রূষার ফাঁকে 1/2 বোতল ব্র্যান্ডি গলায় ঢেলেছে। তারপর ঘণ্টাখানেক তেমনই শুয়ে থেকেই কোথায় কি ঘটেছে আর কিভাবে শেষ পর্যন্ত আসতে পেরেছে বলেছে।
কিন্তু এমন দুরন্ত মানুষ, এই অবস্থাতেও রাতটার মতো তাকে ধরে রাখা গেল না। গা নাড়া দিয়ে উঠল, আবার হাত ধরে টানাটানি সত্ত্বেও বলল, একেবারে ক্যাম্পে গিয়ে শোবো, এখানে গা ছেড়ে দিলে কদিনে উঠবো ঠিক নেই। ধরে রাখা গেল না, চলেই গেল। মুষলধারে বৃষ্টি পড়ছিল তখনও। বলে গেছে ভালো থাকলে কাল পরশু এসে খবর নেবে। ডক্টর ভট্টাচার্য হেসেই বলল, যাবার আগে তোমার খুব প্রশংসা করে গেছে। বলেছে ট্রাক আটকে যেতে যেভাবে তুমি অত টাকা নিয়ে একলা নেমে চললে যে মনে মনে, সে নাকি তোমাকে সেলাম ঠুকেছে। এমন ব্রেভ লেডি নাকি আর দেখেনি। ঘুমের ওষুধটা খেয়ে ফেলতে বলে ডক্টর ভট্টাচার্য উঠোন পেরিয়ে রোগী দেখার ঘরে রাতের মতো বিশ্রাম করতে গেল। তারও স্নায়ুর ওপর ধকল কম যায়নি। ছেলেটা অঘোরে ঘুমোচ্ছে। পার্বতী সামনের চেয়ারে বসে, সে বহিনজির দিকে চেয়ে আছে, আর শর্মিলা ওর দিকে। কিন্তু এই রাতে আর কিছু ভাবতে পারছে না শর্মিলা। ভাবার সময় আরো অনেক পাবে। পাশের টেবিল থেকে জলের গিলাসটা টেনে নিয়ে ঘুমের ট্যাবলেট দুটো খেয়ে ফেলল। পার্বতীকে বলল, আলো নিভিয়ে দাও। পরদিনও আকাশের চেহারা ঘোরালো। টানা 8-10 দিন অবিরাম বৃষ্টি নতুন কিছু নয় এখানে। রোগী এ সময় আসেই না বলতে গেলে। কিন্তু শর্মিলা অবকাশ চায় না, কিছুই আর ভাবতে চায় না। কিন্তু হাতে কাজ না থাকলে চাক বা না চাক, ভাবনা ওকে ছাড়বে কেন? অবশ্য আজ রোগী এলেও ওর দেখার কোনো প্রশ্ন নেই। ডক্টর ভট্টাচার্যের কড়া নির্দেশ, 3 দিন এখন শুধু টানা বিশ্রাম। পার্বতীকে তাই বলেছে, কম্পাউন্ডার হান্ডিককেও তাই বলে রেখেছে। আজও সর্বাঙ্গে ব্যথা শর্মিলার, কিন্তু শরীর সম্পর্কে সজাগ নয় একটুও। গতকাল সমস্ত দিন আর রাত্রি স্নায়ুর ওপর দিয়ে এক ধরনের ধকল গেছে। আজ অন্য রকমের টানাপোড়েন চলেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বক্ষণ ওই একটা লোক যেন ছায়ার মতো মগজের সঙ্গে লেগে আছে, মেজর দিলীপ টেকা। থেকে থেকে বাবুলের বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। ও আজই অনেকটা সুস্থ, বিছানা থেকে নামার জন্য ব্যস্ত। আন্টি আর মা দুজনের চোখ এড়িয়ে সেটা পারা যাচ্ছে না, কিন্তু মাকে বারবার ওর সামনে এসে দাঁড়াতে দেখে আর ওই রকম চেয়ে থাকতে দেখে হয়তো অবাকই লাগছে। আর মাকে ওর যেন খুব স্বাভাবিক লাগছে না। মেজর ডেকার মুখ আর বাবুলের এই কচি মুখ পাশাপাশি রেখে শর্মিলার কিছু মেলানোর চেষ্টা, কিন্তু কান মাথা রাবারের টুপিতে ঢাকা ওই লোকের মুখের আদল কতটুকু বা লক্ষ্য করেছে? সব মিলিয়ে যে চেহারাটা মনে এঁটে বসে আছে, তার থেকে মিলের হদিশ কিছু পেতে পারে না জানা কথাই। সব মিলিয়ে দুর্দম এক জোরালো পুরুষ শুধু দেখেছে। এখন অন্তত শর্মিলা স্বীকার করতে বাধ্য, এমন পুরুষ জীবনে দেখেনি। এই পুরুষ অনায়াসে কঠিন হতে পারে, নির্মম হতে পারে। শর্মিলার কেন এরকম মনে হচ্ছে জানে না। কাল ওই লোক না থাকলে শর্মিলার মৃতদেহ এক সময় বা একদিন এখানে পৌঁছতো জানা কথা। এই পৃথিবী, এই আলো বাতাস বা এই ছেলের মুখ আর দেখতে পেত না। ওকে রক্ষা করার তাগিদেই কতবার ধমকে উঠেছে, এক হাতে 2 গাল চেপে হাঁ করিয়ে ব্র্যান্ডে গেলিয়েছে। কোনো দ্বিধা বা অনুমতির অপেক্ষা না রেখে নিজের দেহের সঙ্গে ওকে সাপটে আগলে নিয়ে সেই ভয়াল দুর্যোগের পথ ভেঙেছে। নিজের বিপদ, নিজের মৃত্যু তুচ্ছ করে আর একজনকে রক্ষা করার জন্য এভাবে এগিয়ে আসতে পারে যে, সে অন্য ধাতুর মানুষ। এরকম মানুষ কঠিন আর নির্মম হতে পারে। শর্মিলার কেন যেন সেটা বদ্ধ ধারণা। অথচ ওই লোকের ভিতরে নরম দিকও যে একটা আছে, তাও অনেকবার মনে পড়েছে শর্মিলার। বোমডিলা থেকে দুর্যোগে ট্রাকই ছাড়ছিল না। বুড়ো জিপ ড্রাইভারের মুখে ছেলের সংকটাপন্ন অসুখের কথা শুনে তার জন্য ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে শুনে আর ওর ছটফটানি দেখে ট্রাক ছাড়ার হুকুম দিয়েছে। ল্যান্ডস্লাইডে ট্রাক আটকে যেতে ওকে বেপরোয়ার মতো হেঁটে চলে যেতে দেখে নিঃশব্দে অনুসরণ করেছে। সেই করাল দুর্যোগে বারবার ওকে ভেঙে পড়তে দেখে সাহস দিয়ে বলেছে, ছেলের অসুখের কথা ভাবুন, ওষুধ নিয়ে পৌঁছতেই হবে,
ভাবুন, এরকম পুরুষ শর্মিলা জীবনে দেখেনি, কিন্তু দেখতে কি চেয়েছিল? এই লোকের নাম মেজর দিলীপ ডেকা না হলে কৃতজ্ঞতার সীমা পরিসীমা থাকতো না। কিন্তু এখন থেকে থেকে কেবলই একটা নাড়ি ছেঁড়া যন্ত্রণা। বাবুলকে কেড়ে নেবার জন্য ওই লোক যেন হাত বাড়িয়েছে। কিন্তু শর্মিলার সত্যি এত অস্বস্তি, এত যন্ত্রণা কেন? ও না চাইলে কে বাবুলকে ছিনিয়ে নিয়ে যেতে পারে? সকলে জানে বাবুল তার ছেলে। ওই লোকের বা কারো এত বছর বাদে আর অন্যরকম জানার কোনো কারণ নেই। একমাত্র ফাঁস করতে পারে পার্বতী। সে কোনো দিন তা করবে না। আজই বার দুই বলেছে, কন্ট্রাক্ট নাকচ করে বা ছুটি নিয়ে এখান থেকে চলে যাই, চলুন বহিনজি। তাহলে এই তাহলে নিয়েই যত সংকট আর সমস্যা শর্মিলার। বাবুল ওই দিলীপ ডেকার ছেলে, এটা নিঃসংশয়ে প্রমাণ হয়ে যায়নি। কিন্তু কোনোভাবে যদি তা হয় আর শর্মিলাও স্থির বুঝতে পারে বাবুল তারই ছেলে, ওই বাপকে কিচ্ছু জানতে বুঝতে না দিয়ে চিরদিনের মতো বঞ্চিত করে ছেলে নিয়ে পালাবে শর্মিলা। না পালালেও কোনোদিন তাকে সত্য জানতে দেবে না। যত যন্ত্রণাই হোক, এখানেই তার নিজের সঙ্গে বিরোধ, যুদ্ধ। সন্ধে পর্যন্ত ডক্টর ভট্টাচার্যের দেখা নেই বলে অবাক হচ্ছিল। বিকেল 5টা নাগাদ জিপের বুড়ো ড্রাইভার বোমডিলা থেকে গাড়ি নিয়ে ফিরেছে। কাল সমস্ত দিন আর আজও সর্বক্ষণ তাগিদের ওপর রেখে বেলা 3টের মধ্যে জিপ রিপেয়ার করিয়েছে। শর্মিলার ক্যাম্পে থেমে তার কুশল সমাচার নিয়ে হাসপাতালে চলে গেছে। শর্মিলা সেই থেকে ভাবছে, এতক্ষণ বৃষ্টির জন্য আসতে পারেনি ভদ্রলোক, এবার ওই জিপে আসবে। জিপটা দেখে শর্মিলার আবারও মনে হয়েছে ওপরওয়ালার বিশেষ যোগসাযোগ ছাড়া অমন পরিস্থিতি হয় না, হতে পারে না। জিপ যাবার পথে বিগড়লে এই লোকের সঙ্গে দেখা হতো না। ওই লোক তার কদিন আগে পাসিঘাট থেকে বোমডিলা না এলে দেখা হতো না। ফেরার পথে জিপ বিগড়লে দেখা হতো না। শর্মিলা একদিন আগে বা একদিন পরে ওষুধের খোঁজে বোমডিলা গেলেও হয়তো দেখা হতো না। ঠিক যেমন নিখুঁত প্ল্যান করা যোগাযোগে এমন ঘটতে পারে, অলক্ষ্য থেকে কেউ যেন তাই করেছে। তাই এখানেই এর শেষ হবে, শর্মিলা ভাববে কি করে? ডক্টর ভট্টাচার্যের জিপ তার ক্যাম্পের দোরগোড়ায় এসে দাঁড়ালো রাত 8টারও পরে। ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, কেমন আছো? শর্মিলা জবাব দিল, ভালো। হুম, ভালো দেখছি না, মুখ খুব শুকনো। জ্বরটার হয়নি তো? বাবুল তার বিছানায় বসে ফস করে বলে উঠল, মা আমার জন্য খুব ভাবছে কাকু, কেবল আমাকে দেখছে আর দেখছে, আর এক একবার গায়ে হাত বোলাচ্ছে। আমি তো ভালো আছি কাকু, তাই না? ডক্টর ভট্টাচার্য হেসে মাথা নাড়ল। খুব ভালো আছিস। পার্বতীকে জিজ্ঞেস করলো, ওষুধ ঠিক ঘড়ি ধরে পড়ছে তো? পার্বতী মাথা নাড়ল, পড়ছে। এবারে যে সমাচার জানালো ডক্টর ভট্টাচার্য, শর্মিলার ভিতরে নাড়াচাড়া পড়ল এক প্রস্থ। জিপটা পেয়ে ভট্টাচার্য ক্যামিং ক্যাম্পে মেজর ডেকাকে দেখতে গিয়েছিলেন। তার আগে ফোনে খবর নিয়ে জেনেছিলেন তার প্রচণ্ড জ্বর আর হাড়ে হাড়ে যন্ত্রণা। গিয়ে দেখেন জ্বর 104। শরীরের বহু জায়গায় এক্সরে করা হয়েছে, হাড় কোথাও ভাঙেনি, কিন্তু অনেক জায়গায় চোট লেগেছে। ভট্টাচার্যকে বলেছে, মিসেস হাজারিকাকে ধরে নিয়ে যখন নেমে আসছিল তখন ভাঙা গাছের ডালের ঘায়ে দুজনেই ছিটকে পড়েছিল, তখন কপালে চোট পেয়েছে। আর পরে যখন অজ্ঞান অবস্থায় তাকে কাঁধে তুলে নিয়ে পথ ভাঙতে হয়েছে তখন অনেকবার পা হড়কেছে, আর ওকে আগলাবার ধকলে বেশিরভাগ চোট নিজের ওপর দিয়ে গেছে। দু চোখে স্নেহ উপচে পড়ছিল ডক্টর ভট্টাচার্যের। বলল, নিজেরও তো জ্বর ব্যথা বেদনার দিকে ভ্রুক্ষেপ নেই লোকটার, বারবার কেবল তোমার কথা জিজ্ঞেস করছিল। বলছিল চেষ্টা সত্ত্বেও অনেকবার তোমারও চোট লেগেই গেছে। কেমন আছো? এক্সরে টেক্সরে করার দরকার হলে ওদের ওখানে অ্যারেঞ্জ করা যেতে পারে। কোথাও ব্যথা থাকলে এক্সরে করে নেওয়াই উচিত। শর্মিলা বিড়বিড় করে জানান দিল,
তার কোথাও কিছু হয়নি, গা হাত পায়ে কিছু ব্যথা আছে, নইলে ভালোই আছে। এরপর যে প্রসঙ্গের অবতারণা সেটা খুব স্বাভাবিক, কিন্তু শুনতে শুনতে একটা অস্বস্তিকর হতাশা যেন ভেতরটাকে গ্রাস করছে ওর। প্রশংসা ছলেই বলছিল ডক্টর ভট্টাচার্য, আর্মিতে লোকটা সুনাম খুব, মেজর থেকে শিগগিরই আবার প্রমোশন পাবে। যেমন সাহস তেমনই চরিত্র বল। 1.5 বছরের ওপর ওয়ার প্রিজনার হয়েছিল, শত্রুর গুলিতে যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারত। কিন্তু এদিকে বড় দুঃখের জীবন মানুষটার। বউ ছিল, 8 মাসের একটা ফুটফুটে ছেলে ছিল। মেঘালয়ে সেই ছেলের ঘটা করে অন্নপ্রাশন দিয়েছিল। তারপরেই জীবনের সব স্বাদ আহ্লাদ শেষ। এমার্জেন্সি কালে বুড়ি মায়ের কাছে বউ ছেলে ফেলে দেশের আর এক প্রান্তে গিয়ে আটকা পড়ে গেল। এদিকে বউ ছেলে শুদ্ধ গৌহাটির কাছে সেই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, কিন্তু ও খবর পেল 2 বছর বাদে। তার আগে বুড়ি মাও চোখ বুজেছে। দুনিয়ায় নিজের বলতে আর কিছুই থাকলো না। সেই একই ট্রেন অ্যাক্সিডেন্টে শর্মিলার স্বামী মোহন হাজারিকা মারা গেছে শুনে সে নাকি জ্বর আর সর্বাঙ্গের ব্যথা নিয়েই লাফিয়ে বিছানায় উঠে বসেছিল, আর একটিও কথা বলেনি। আরও একজন উপন্যাসের 4র্থ পর্ব এখানেই শেষ হলো। শীঘ্রই আসছি শেষ পর্ব নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।